ল্যান্সডাউনের পিছনে একটা পরিত্যক্ত টিনের শেডের নিচে আজ সকালে একটা বডি পাওয়া গেছে। স্থানীয় কিছু নেশারু মারফত খবরটা চাউর হয় সকাল 6টার দিকে। তারপর স্থানীয় ভবানীপুর থানায় খবরটা যায়। সেখান থেকে তদন্তকারী অফিসারদের টিম ঘটনাস্থলে পৌঁছানোর পর পুরো বিষয়টার ভয়াবহতা দেখে লালবাজারে খবর দেন। লালবাজার থেকে অ্যাপয়েন্ট করা হয় গোয়েন্দা বিভাগের বিশিষ্ট ব্যক্তি ডক্টর ঋত্বিক সেন ওরফে নিশাচরকে। শ্রোতাদের বোঝার খাতিরে ওনার পুরো নামটা বললাম বটে, তবে এই নাম ডিপার্টমেন্টেও কিছু নির্দিষ্ট ব্যক্তি ছাড়া বাকিরা খুব একটা জানেন না। বছর 35-এর একেবারে সাদামাটা চেহারার লোকটিকে সবাই নিশাচর নামেই চেনে। সারা রাত ডিউটি করে নিশাচর সবে বাড়ির দিকে যাবেন বলে প্রস্তুত হচ্ছিলেন, এমন সময় তার কাছে খবরটা আসে। কিছুটা বেজার মুখ করেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন তিনি। লালবাজারে আরও 2জন অফিসারকে নিয়ে নিশাচর যখন ঘটনাস্থলে পৌঁছন তখন ঘড়িতে সকাল 8:30। নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেট ঠেলে ঢুকতেই প্রথম নাকে গন্ধটা লাগে তার। পোড়া ধাতু আর অনেক দিনের জমে থাকা তেল, তার সঙ্গে মানুষের রক্ত আর মাংসের একটা গা গোলানো মিশ্র গন্ধ। শেডটা অনেকটা পুরনো, রোদ তখন উঠে গেছে। শেডের ভেতরে আলো ঢুকছে ভাঙা টিনের ফাঁক দিয়ে। ভিতরে পা রাখার সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর সোমেশ্বর রিসিভ করেন নিশাচরকে। আসুন স্যার, আপনি আসবেন বলে কোনো কিছুই আমরা ঘেঁটে দেখিনি, একেবারে একই রকম আছে। সোমেশ্বরের সাথে কিছুটা এগিয়ে গেলেও থমকে যেতে হয় নিশাচর ওরফে ঋত্বিককে। নিজের কেরিয়ারে এর মধ্যে প্রচুর নৃশংসতা তিনি দেখেছেন, কিন্তু এটা যেন একেবারে আলাদা। নির্ঘাত জায়গাটা আগে কোনো লোহা লক্করের গোডাউন ছিল। খোঁজ নিলে হয়তো দেখা যাবে স্থানীয় কোনো নেতার তোলাবাজির জন্য শুধু বিক্রি না হয় আটকে আছে। গোটা জায়গাটা জুড়ে অজস্র ভাঙা পুরনো লোহা লক্কর ছড়িয়ে আছে, আর তার মাঝখানে পড়ে আছে একটি দেহ। একবার দেখলে ঠিক চেনা যায় না যে সেটা মানুষের। মোটা সোটা থলথলে একটা শরীর। সেই শরীরের বিকৃতি বলে দেয় মৃত্যুটা তার সহজ ছিল না। চারপাশে চাপ বেঁধে আছে রক্তের দাগ, কিন্তু কোনো বিশৃঙ্খলা নেই। সবকিছু যেন খুব স্বাভাবিকভাবে পাকা হাতে করা হয়েছে। সারা শরীর থ্যাতলানো, ভোঁতা কিছু দিয়ে যেন সারা রাত পেটানো হয়েছে লোকটাকে। মারার থেকেও খুনি অত্যাচার করে বেশি আনন্দ পেয়েছে যেন। ভুরুকুচকে নিশাচর জিজ্ঞেস করলেন, আশেপাশের কোনো সিসিটিভি ক্যামেরা? ঘাড় নাড়লেন সোমেশ্বর। অসম্মতির কারণ, প্রধান রাস্তা থেকে একটা গলিপথে বেশ কিছুটা ঢুকে এসে একদম ভিতরের দিকে পড়ে এই গোডাউনটা। সাউথার্ন অ্যাভিনিউ আর এজিসি বোস রোডের সংযোগস্থলে ট্রাফিক পুলিশের যে ক্যামেরাগুলো আছে, ঠিক তার ব্লাইন্ড স্পটে পড়ে এই গলিটা। আর ভিতরের যে 2-4টে বাড়ি আছে সেগুলোর কোনোটাতেই ক্যামেরা লাগানো নেই, কারণ ভিতরে দেশি মদের ভাটি চলে। নিশাচর মনে মনে ভাবেন, টর্চারের চিহ্নগুলো প্রত্যেকটা আলাদা আলাদা গল্প বলছে। তাড়াহুড়ো করলে হবে না, সময় নিয়ে কাজটা করা হয়েছে, তাই আমাদেরকেও একটু সময় নিতে হবে। এর মধ্যেই ফরেন্সিক দল এসে পৌঁছল। ছবি তোলা, নমুনা সংগ্রহ ইত্যাদি চলতে লাগলো যথা নিয়মে। জায়গাটা শহরের একেবারে হৃৎপিণ্ডের মধ্যে, তাই মিডিয়ার আসতেও খুব একটা সময় লাগলো না। সকালে লোকের টেবিলে চা জল খাবার পৌঁছানোর আগেই পৌঁছে গেল শহরে আবারও একটা তাজা খুনের খবর। কারখানার এক কোণে ভাঙা চেয়ার, পাশে একটা ছেঁড়া দড়ির টুকরো, আর সেই টুকরোর নিচেই একটা ছোট্ট কাগজ। কাগজটা হাতে তুলে নেন নিশাচর। তাতে লেখা খগনিশা। নিশাচরের ভুরু কুঁচকে যায়। সোমেশ্বরের দিকে এগিয়ে গিয়ে তিনি বলেন, তোমার বাংলাটা কেমন? সোমেশ্বর এরকম একটা পরিস্থিতিতে এমন অভাবনীয় কথায় অবাক হয়ে যায়। নিশাচরের নাম সে অনেকবার শুনলেও এই প্রথম কাজ করছে লোকটার সাথে। সে একেবারে ভ্যাবাচাকা খেয়ে চুপ করে থাকে। নিশাচর এবার কাগজটা দেখিয়ে বলেন, এই শব্দটার মানে জানো? সোমেশ্বরের বাংলার অবস্থা করুন, সুতরাং সে ঘাড় নাড়ায়। কাগজটা ফরেন্সিকের হাতে দেওয়ার আগেই মোবাইলে একটা ছবি তুলে নেন তিনি।
বাইরে তখন লোক জমতে শুরু করেছে। পুলিশের রুটিন জেরা শুরু হয়ে গেছে। যদিও এই ফর্মালিটিতে কিছু উঠে না আসাটাই বেশি স্বাভাবিক, তাও সব কিছু নিয়ম মতো চলতে দিয়ে সিগারেট ধরিয়ে নিজের গাড়িতে উঠে বসলেন নিশাচর। কিছুক্ষণ পর সোমেশ্বরের নেতৃত্বে দেহ মর্গে চালান যাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায়। যাওয়ার সময় শুধু তিনি বলে যান, এই জায়গাটা আর লোকটার সম্বন্ধে ছোট বড় যা ইনফরমেশন পাওয়া যাবে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে, ওকে? নিশাচরের গাড়ি বাঁক নিয়ে এজেসি বোসের দিকে ঘুরে যায়। আরে না না, ওটা তোমারই, তুমিই খাও। আমি ওসব জিনিস ছুঁয়েও দেখি না। বন্ধুর খাওয়া সম্পর্কে এমন অনীহা দেখে হো হো করে হেসে ওঠে চিত্ত বৈরাগী। খাইয়ে হিসাবে কলকাতার রসিক সমাজে ওর একটা নাম আছে, কিন্তু এই স্বভাবটা ছাড়া 32 বছরের জীবনে সে আর কিছুই বিশেষ গৌরব অর্জন করতে পারেনি। চায়না টাউনের একটি রেস্টুরেন্টে বসে চিনে পুডিং আর ফরাসি শুক্তো খেতে খেতে খাবারের এনসাইক্লোপিডিয়ার বর্ণনা করছিল সে প্রিয় বন্ধুর সাথে। বন্ধু বলতেও এই জগতে শুধু দেবদূত আছে। দেবদূত হচ্ছে ওর ছোটবেলার বন্ধু, ওই যাকে বলে ল্যাংটো বয়সের সঙ্গী। দেবদূত একটু মশকরা করে বলল, এইসব অদ্ভুত খাবারের খোঁজ তুই কোথায় পাস ভাই? আর খাবার সম্বন্ধে তোরা তো জ্ঞান মাঝে মাঝে তোর বাংলা সাহিত্যের জ্ঞানকেও পিছনে ফেলে দেয়। সাহিত্য নয়, বলো ভাষা জ্ঞান। বাংলা ভাষার শব্দভাণ্ডারের প্রতি পড়াশুনো, যে পড়াশুনোটা আজকাল নিজেদের সাহিত্যিক বলে দাবি করা লোকগুলোর মধ্যে পর্যন্ত নেই। দেবদূত ভালোভাবেই চেনে তার বন্ধুকে। এই বিষয়ে একবার যদি শুরু হয়ে যায় তাহলে লেকচার চলতে থাকবে একেবারে সাহিত্য একাডেমি থেকে শুরু করে নোবেল পাওয়া পর্যন্ত। তাই কথা ঘুরিয়ে দিয়ে দেবদূত বলে, আচ্ছা, তোরা তো রাজবংশের লোক, তা সাধ করে এই বেসরকারি লাইব্রেরিতে কেয়ারটেকার কেন হতে গেলি? এবারে ফরাসি সুক্ত মুখের কাছে উঠেও থমকে যায়। কটমট করে বন্ধুর দিকে তাকিয়ে চিত্ত বলে, কারণ আমার দাদু ছিলেন কুমার মণিশঙ্কর পাল। তার নাম এখনও কলকাতার বড় বড় রাজবাড়িগুলিতে শোনা যায়। বাবু ছিলেন তিনি। কলকাতার অধিকাংশ বাঙালি জমিদার যখন বুলবুলির লড়াইয়ে বাজি ধরে, বিড়ালের বিয়েতে লাখ লাখ টাকা খরচ করে, তখন তিনি 1000 টাকার নোট বেঁধে ঘুড়ি উড়িয়ে এই গাঙ্গেয় সমভূমির পুঁজি সঞ্চয়ে দ্রুত সংক্ষিপ্ত করে আনছিলেন। অর্থাৎ মণিশঙ্কর পাল তখন ভবিষ্যৎ দেখে নিজের টাকা সোনায় ইনভেস্ট করছিলেন। তার এই বিষয় ভাবনার জন্য তখনকার সরকারও বিশেষ খুশি হয়েছিল ওনার প্রতি। তারপর জমিদারি প্রথা ধীরে ধীরে অবলুপ্তি ঘটলে বাবু সমাজের একেবারে পথে বসার উপক্রম হয়। কিন্তু আমাদের বংশের গৌরব অক্ষুণ্ণ থাকে ওই মণিশঙ্করের দূরদর্শিতার জন্য। এবার মণিশঙ্করের মৃত্যুর পর আমার দাদু সমাজের হাওয়া বদল দেখে সেই সঞ্চিত সোনা দিয়ে ব্যবসা শুরু করলেন। টাকার হাওয়া বইতে লাগলো দাদুর হাতেও। কিন্তু চারপাশের উচ্ছৃঙ্খল বাবুরা তা মেনে নেবেন কেন? তাই পিছনে পিছনে চলতে লাগলো ষড়যন্ত্র। কয়েকবার চুরি ছিনতাই এসব ঘটনাও ঘটল। কিন্তু দাদু ছিল বিশাল রাশভারী স্বভাবের, বুঝলে। তারা সফল হলো বাবার আমলে। বাবাকে নিজেদের তাস জুয়া আর ওই বিলিয়ার্ডের টেবিলে ডেকে নিয়ে গিয়ে সব শেষ করলো। দোকান, টাকা পয়সা, সোনাদানা সব গেল। আর শেষ পর্যন্ত বাবার লিভারটাও গেল মদ খেয়ে খেয়ে। কথাবার্তার গতিপথ অন্যদিকে যাচ্ছে দেখে দেবদূত মজা করে বলে, আর তুই বেটা ওই জমিদার বংশে শুধু ভোজন রসিকতাটাই পেয়েছিস। কিন্তু কেমন যেন একটা চিন্তার ভাঁজ চকিতে খেলে গেল চিত্তর মুখে। না রে, আজকাল কোথাও যেন কিছু ঠিক চলছে না। খবরের কাগজ, টেলিভিশন, ভরসা করে কিছুই ঠিক দেখা যায় না। তো সবেতেই একটা বাড়াবাড়ি আছে। দেশের সম্বন্ধে আমরা ভাববো, এমন কোনো আমরা নই ভাই। এই জন্যই তো খাবার দাবার নিয়ে থাকি রে। না হলে মিলির কষ্টটা আমাকে এক মুহূর্তের জন্য স্থির থাকতে দেয় না। এবারে সুস্বাদু খাবারের স্বাদ কেমন যেন বিস্বাদ লাগলো দেবদূতের মুখেও। আলোচনার ঠিক এই বিষয়টা দুই বন্ধুর কেউই মাঝখানে নিয়ে আসতে চায় না। মাঝখানে এলে মনে পড়ে যায় সেই বীভৎস রাতটার কথা।
আজ থেকে প্রায় বছর 8 আগের কথা। দুপুরের পিরিয়ড শেষ হতে স্কুলের ঘন্টা বেজেছিল। বই খাতা গুছিয়ে অন্যদের সঙ্গে হাসতে হাসতে বেরিয়ে এসেছিল ক্লাস 9-এ পড়া ছোট্ট মিলি। স্কুলের গেটের বাইরে তখন বৃষ্টি ভেজা কলকাতার চেনা ছবি, রাস্তাঘাটে জমা জল, নিকাশি বন্ধ, থমকে দাঁড়িয়ে থাকা শহর, বিরক্ত পথচারী এবং গাড়ির চালকদের গালাগাল। ক্লাস 9-এর মিলির স্কুলের পরে টিউশন ছিল, সামনে পরীক্ষা, তাই টিউশন শেষ হতে রাত 8:30 বাজল। এদিকে বৃষ্টি থামার নাম নেই। রাত হওয়াতে চিত্ত এগিয়ে গিয়েছিল বোনকে আনতে। ওদের তখন প্রচণ্ড অভাবের সংসার। চিত্ত নিজেও কলেজে পড়ছে, এদিকে তার আবার মা অসুস্থ। বাড়ির ছোটোখাটো কাজগুলো না করলে সংসার চলে না। টিউশন থেকে বেরিয়ে মেয়েটা স্কুল ইউনিফর্মের স্কার্টটা একটু তুলে ব্যাগ কাঁধে নিয়ে রাস্তার জমা জল পেরোনোর চেষ্টা করছিল। বাড়ি থেকে অবশ্য খুব দূরে নয়, তখন ওরা থাকতো ভবানীপুরের কাছে একটা ভাড়া বাড়িতে। 2 পা এগোলেই অটো ধরবে, আর অটো থেকে নামলেই দাদার দেখা পাবে সে। অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে অপেক্ষা করছিল চিত্ত, কিন্তু জমা জলের নিচে কি লুকিয়ে আছে সেটা ধারণা কারোর ছিল না। চারিদিক শুনশান, থমকে গেছে যেন শহর। শুধু এক নাগারে বৃষ্টির এবং সাথে করে বাজের তাণ্ডব। রাস্তার ধারে ভাঙা স্ট্রিট লাইটের খোলা তার, ভাঙা গাছপালা ছড়িয়ে আছে এদিক সেদিক। অটো পাওয়ার নিশ্চয়তাও নেই। শহরের মৃত্যু ফাঁদ যেন নোংরা জলের নিচে নীরবে অপেক্ষা করছিল। বান্ধবীরা চলে গেল অন্যদিকে। মিলির ফেরার রাস্তায় সে একা। গলিটা পেরিয়ে বড় রাস্তায় 1 পা বাড়াতেই হঠাৎ সে থমকে গেল। পরের মুহূর্তেই তীব্র ঝাঁকুনিতে কেঁপে উঠল তার শরীর। ব্যাপারটা বুঝে ওঠার আগেই সে একবারের জন্য চিৎকার করারও সুযোগ পেল না। বই খাতা ছিটকে জলে ভেসে গেল। ছোট্ট শরীরটা কয়েকবার কাঁপুনি দিয়ে অসাড় হয়ে পড়ল জমা জলের মধ্যেই। বড় বড় মাথা উঁচু বাড়ির ব্যালকনি থেকে বৃষ্টি বিলাসী লোকজন হয়তো প্রথমে বুঝতেই পারেনি কি হয়েছে। অনেকে ভেবেছিল সে পিছলে পড়েছে, কিন্তু যখন বুঝতে পারে তখন করার মতো আর কিছুই ছিল না কারোর। তাদের কেউ কেউ ঝামেলা এড়াতে জানলাই বন্ধ করে দেয়। সহৃদয় কয়েকজন যারা সকাল থেকে ইলেকট্রিক অফিসে ফোন করে লাইন বন্ধ করার অনুরোধ করছিল, তারাই শেষ পর্যন্ত বড় রাস্তার দিকে একটা মানববন্ধন করার সিদ্ধান্ত নিল। ধীরে ধীরে আশেপাশের লোকজন জড়ো হলো। ততক্ষণে বৃষ্টি থামলেও বৃষ্টির বিভীষিকা রয়ে গেছে। কেউ সাহস করে কাছে যেতে পারছিল না। অবশেষে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর স্থানীয় লোকজন ছোট্ট নিথর শরীরটাকে তুলে আনে উঁচু ফুটপাতের উপরে। এদিকে দেরি দেখে চিত্ত ভাবে হয়তো বৃষ্টির জন্য অটো চলাচল বন্ধ হয়ে গেছে, তাই আসতে পারছে না তার বোন মিলি। বাড়ি গিয়ে এসে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু টিউশন অঞ্চলটার কাছাকাছি আসতেই তার বুকটা কেঁপে ওঠে যেন। এত লোকের ভিড় কেন এখানে? সাইকেলটা একপাশে ঠেলে রেখে ভিড় ঠেলে সামনে এগোতেই ওর শরীরটা শূন্য হয়ে যায়। চোখ দুটো আধ খোলা, জলের কাদায় ভেজা চুল আর ইউনিফর্ম। মিলির নিস্পন্দন নিথর মুখটা এই শহরের অব্যবস্থার প্রহসনে অকালে ঝরে যাওয়া কোনো সুগন্ধি ফুলের কুঁড়ির মতো পড়ে রয়েছে অবহেলায়। সম্পূর্ণ দুনিয়াটা ধীরে ধীরে শূন্য হয়ে আসে ওর সামনে। তারপর খবর ছড়িয়ে পড়ে চারিদিকে। মিডিয়া আসে, কভারেজ হয়, সরকার বিরোধী পক্ষের তরজা হয়। ঘটনার অভিঘাত সামলাতে না পেরে হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় চিত্তর মায়ের। প্রশাসন ইলেকট্রিক বন্ধ করতে দেরি করলেও, শহরের নিকাশি ব্যবস্থা ঠিক করতে ঢিলামি করলেও পোস্টমর্টমের পর শরীরটা দ্রুত ছেড়ে দেওয়া হয়। মা মেয়ে একসাথে আগুনের শিখায় পঞ্চভূতে বিলীন হয়ে যায় তার। চোখের সামনে সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে চিত্ত। তারপর থেকেই যেন সবটাতেই কেমন অনীহা ওর। তখন ওর বিশ্বাস ছিল এই দেশে, এই শহরে চাইলে ন্যায় বিচার পাওয়া যায় হয়তো। সেজন্যই আদালতের কড়া নেড়েছিল 2 বন্ধু। কিন্তু শেষে কিছুই হয়নি আর। সকালের কেসটা দেখার পর বাড়ি যাওয়া আর হয়নি। আর কয়েকটা ভিজিট করে লালবাজারেই চলে এসেছেন আবার।
স্বাভাবিক কারণেই দুপুরের দিকে রিক্লাইনিং চেয়ারটায় শরীর একটু সোজা করতে করতে চিন্তা করছিলেন যে শহরে হঠাৎ এমন নৃশংসতা আবার বেড়ে উঠল কেন। এসবের মাঝেই ফোনের রিংটোনটা বেজে উঠল। ভুরুকুচকে ফোনটা কানে তুললেন নিশাচর। ওপাশ থেকে সোমেশ্বরের খুশি কণ্ঠ ভেসে ওঠে। স্যার, হ্যাঁ বলো। জানা গেছে স্যার। খুনি কে জেনে গেছো? আরে সাব্বাস, তাহলে তো এবারে নোবেলটা তোমাকেই দেওয়ার ব্যবস্থা করতে হবে দেখছি। না স্যার, যে খুন হয়েছে তার সম্বন্ধে জানতে পেরেছি। ও আচ্ছা, তা কি জানলে শুনি? আসলে স্যার, লোকটা প্রমোটার ছিল। ওর আসল নাম অভিজিৎ মিত্র হলেও তার ছদ্মনামটাই বেশি প্রচলিত ছিল। এই নামটার একবার উচ্চারণই রিয়েল এস্টেট লাইনে লোকের বুক কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ব্ল্যাক বাঘা। সে এই নামে বিভিন্ন জায়গার রিয়েল এস্টেট প্রজেক্টের প্রমোটারি করেছে। আরও নানান রকমের কুকাজও যুক্ত ছিল এবং স্থানীয় লিডিং নেতার মানি মাফিয়া, মানে অলিখিত ব্যাংকও বলতে পারেন। তাহলে তো নেতামশাইয়ের খুব অসুবিধা হয়ে গেল বলা যায়। বলতে বলতেই রুমের বেলটা বেজে ওঠে। ঠিক আছে, তুমি তোমার কাজ চালিয়ে যাও আর আমায় আপডেট দিও, ঠিক আছে? পরে কন্ট্যাক্ট করছি। ইয়েস স্যার। পারমিশন দেওয়ার সঙ্গে সঙ্গে হাবিলদার বিনোদ এসে জানায় এডিজি বসন্ত বর্মা স্যার ডাকছেন। চেয়ার ছেড়ে উঠে পড়েন নিশাচর। বসন্তবাবুর অগাধ বিশ্বাস নিশাচরের উপর, কিন্তু প্রতিবার যখন নতুন নতুন কেস আসে তখন বসন্তবাবুর মুখ গম্ভীর হয়ে যায়, একেবারে সেই প্রথম দিনের মতো। হাতের তালুতে রেখে শাসন করে কাজ করাতে চান নিশাচরকে দিয়ে। নিশাচর ব্যাপারটা বোঝেন। ঘরের দরজা খুলে ঢোকার সঙ্গে সঙ্গে স্বভাবসিদ্ধ গম্ভীরভাবেই সামনের চেয়ারটা দেখিয়ে ইশারা করেন উনি। বসার সঙ্গে সঙ্গে পারত আরও একটু চড়িয়ে দিয়ে বলেন, তুমি কি করছো আমি তো সেটাই বুঝতে পারছি না। ডিপার্টমেন্টের নাম ডোবাবে নাকি? হ্যাঁ, না, রিটায়ারমেন্টের আগে আমার যে 3-4 মাস বাকি আছে, মনে হচ্ছে এবার সেটা তো একটা দাগ রয়ে যাবে। মানে স্যার, কিছু কি নতুন হয়েছে? আরে নতুন কিছু হতে আর বাকি রেখেছো কোথায়? তুমি কি জানো যে লোকটা খুন হয়েছে সে সরকারের কত বড় ফান্ড রাইজার ছিল? ফান্ডরাইজারের বাংলা শব্দটা কি মাফিয়া স্যার? আমাদের ডিকশনারি অনুযায়ী সেরকমই বলে, কিন্তু তাতে আমাদের দায়িত্ববোধ কমে যায় না। লোকটা এরকম ভয়ানকভাবে খুন হয়েছে। তুমি কি জানো আমার কাছে সকাল থেকে 1000টার ওপরেও ফোন এসে গেছে। তোমাকে এতক্ষণ কিছু বলিনি, কিন্তু এখন চিফ সেক্রেটারি নিজে আমাকে ফোন করেছিলেন। তাহলে স্যার, চিফ সেক্রেটারিকে লিস্টটা দিতে বলুন যে সরকার কোথায় কোথায় কার কার থেকে ব্ল্যাক বাঘাকে ব্যবহার করে টাকা তুলেছে। তাহলে আমাদেরও আর শত্রু সম্বন্ধে আন্দাজ হয়ে যাবে, তাই না? ঋত্বিক, পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ স্যার, বাট আপনি জানেন যে কি আমি পুরো চেষ্টা করছি। ইয়েস স্যার। আচ্ছা, তুমি একটা কথা বলো, এত বড় মাফিয়ারা শহরের মধ্যে কাজ করে বেড়াচ্ছে আর পুলিশের কাছে কোনো ইনফরমেশন নেই, কারেক্ট? স্যার, লোকটা এখানে থাকতো না, মানে তার কর্মক্ষেত্র কলকাতায় নয়, ব্যাঙ্গালোর। সেন্ট্রালের লোক ছিল। ইন্টারনাল এক্সচেঞ্জ চুক্তিতে এই ভোটটা উদ্ধার পাওয়ার আশায় এই মাস 10 হলো পার্মানেন্ট কলকাতায় এনেছিল আমাদের। তাক আর বলতে হবে না, কিন্তু তুমি বলছো পার্মানেন্ট? হ্যাঁ, মানে তার আগেও কলকাতায় কাজ করেছে, কিন্তু পাকাপাকিভাবে এখানে থাকতো না। আর ক্রাইম জিনিসটাও তো তেমনভাবে দিনের আলোয় করতো না, সবটাই উজ্জ্বল অন্ধকারে ঢাকা পড়ে যেত। তাই ওর ফাইল কোনো থানা পর্যন্তই পৌঁছায়নি। আই সি। ঠিক আছে, আমাকে জানাতে থেকো। ফোনটা কেটে সোজা রাস্তায় বেরিয়ে আসেন নিশাচর। কি একটা ভাবতে ভাবতে পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটে লাগান তিনি। মুহূর্তেই ধোঁয়ার কুণ্ডলিতে ওর মুখটা ঝাপসা হয়ে যায়। জলে চিত্তর চোখ ঝাপসা হয়ে আসে। আজ এতগুলো বছর পরেও সেই দিনগুলোর কথা কোনো কারণে মনে পড়ে গেল তার। রেস্টুরেন্টে টাকা মিটিয়ে দুই বন্ধু নেমে আসে রাস্তায়। ফিয়ার্স লেন ও ট্যাংরার আশেপাশে সরু আঁকাবাঁকা গলিগুলো যেন মৃত ইতিহাসের সাক্ষী। রাস্তার দুপাশে প্রতীক্ষমান খাবারের দোকানে চাইনিজ অক্ষরে লেখা পুরনো সাইনবোর্ড, চাইনিজ চায়ের দোকান, হস্তশিল্পের দোকান। দুপুরের রোদ ঠিক মাথার উপর তখন।
তবুও কলকাতার চায়না টাউন তখনও থেমেনি। এলাকার সরু রাস্তা জুড়ে মানুষের ভিড়, গাড়ির হর্ন আর দোকানপাটের কোলাহল একসঙ্গে মিলেমিশে একাকার। ঝুপসি রেস্টুরেন্টগুলোর ভিতরে এই দিনের বেলাতেও কোথাও কোথাও লাল লণ্ঠন ঝুলছে, কোথাও আবার জানলার গ্রিলের ফাঁক দিয়ে ভেসে আসছে সোয়া সস আর ভাজা রসুনের গন্ধ। দুপুরের লাঞ্চ আওয়ারে বাইরের টেবিলগুলো প্রায় ভর্তি বললেই চলে। ওয়েটাররা তাড়াহুড়ো করে খাবার নিয়ে এদিক সেদিক ছুটছে। আর কলকাতার রাস্তায় চিরাচরিত নিয়ম অনুযায়ী ট্যাক্সি, অটো, বাইক, চার চাকা আর রিক্সা সবাই যেন একসঙ্গে জায়গা দখল করার প্রতিযোগিতায় নেমে পড়েছে একেবারে। ফুটপাতে সবজি বিক্রেতা, ফলের দোকানদার আর পান বিড়ির দোকান মিলিয়ে জায়গাটা আরও জনঘনিষ্ঠ হয়ে উঠেছে। চীনা ভাষায় কথা বলা কয়েকজন বৃদ্ধের সঙ্গে মিশে যাচ্ছে ইংরেজি বলার টান। ঘামে ভেজা মানুষ, ঝকঝকে রাস্তা আর মাথার ওপর দিয়ে ঝুলে থাকা বৈদ্যুতিক তার, সব মিলিয়ে এক অস্থির জীবন্ত ছবি যেন। আর এই সম্পূর্ণ জীবন চরিতের মধ্যে টুকরো টুকরো বড় বাস্তব চিত্রগুলোই খণ্ড খণ্ড হয়ে চোখে পড়ে চিত্ত বৈরাগীর। এই শহরের কেউ থামতে চায় না, সবাই এগোতে চায়, ছুটতে চায়, যতটা দ্রুত সম্ভব ততটা দ্রুত। চল, আর দাঁড়িয়ে থাকা ঠিক হবে না, ওপরে যাওয়া যাক। দেবদূতের কথায় সম্বিত ফেরার সঙ্গে সঙ্গেই আবারও একটা ঝটকা লাগে একসাথে ওদের দুজনের। ঠিক সেই ব্যস্ততার মাঝেই হঠাৎ থমকে যায় রাস্তার একাংশ। চকচকে কালো রঙের একটি BMW গাড়ি হঠাৎ ব্রেক কষে দাঁড়ায়, প্রবল অনীহা সত্ত্বেও। সামনে ধীরে ধীরে চলা এক বৃদ্ধ রিক্সাওয়ালা, বাঁকা পিঠ, বলিরেখা ভর্তি মুখে ক্লান্তির ছাপ, বড় চেষ্টা করছিল ভিড়ের মধ্যে দিয়ে রিক্সাটা এগিয়ে নিয়ে যেতে। দেখেই বোঝা যায় একসময় এই কাজে অভিজ্ঞ হলেও সময়ের সাথে বয়স তার আর সাথ দিচ্ছে না। গাড়ির ভেতর থেকে তৎক্ষণাৎ একটা বিরক্ত গলায় চিৎকার ভেসে আসে। কথা কাটাকাটি শুরু হয়ে যায়। বুড়ো বারবার ক্লান্তি নিয়ে যতটা সম্ভব ততটা বোঝানোর চেষ্টা করে, কিন্তু এসি গাড়ির ভিতরে বসে থাকা সেই ভদ্রলোক কি শুনবে? আশেপাশের মানুষজন পাত্তা দেয় না সেই বিষয়। এমন দৃশ্য খুবই স্বাভাবিক। কিন্তু মুহূর্তের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। গাড়ির দরজা খুলে কালো গাড়ির সাথে ম্যাচিং কালো স্যুট প্যান্ট আর কালো সানগ্লাস পরে মাঝবয়সী এক ব্যক্তি নেমে আসে। রাগে ভদ্রলোকের চোখ মুখ লাল হয়ে গেছে। সে বৃদ্ধ রিক্সাওয়ালার দিকে এগিয়ে গিয়ে জোরে কিছু একটা বলে। সঙ্গে সঙ্গে দেবদূত চিত্তর হাত ধরে নিয়ে জায়গাটা এড়িয়ে চলে যাওয়ার জন্য চেষ্টা করে, তবে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে চিত্ত সেখানে। দেখ, বুড়োটার কোনো দোষ নেই। আর কি এমন করেছে বল? ওকে ওই রকম নাজেহাল করার কোনো মানে হয়? দেবদূত তার বন্ধুর স্বভাব চেনে। এরকম পরিস্থিতির মধ্যে একবার ঢুকে পড়লে ন্যায় বিচারের নামে ঝামেলা দ্বিগুণ না করে ছাড়ে না। চলমান গাড়ির ফাঁক ফোকর দিয়ে দেখা যায় বৃদ্ধ মানুষটা ভয়ে মাথা নিচু করে কিছু বলার চেষ্টা করে। ঠিক তখনই কারোর কিছু বুঝে ওঠার আগেই লোকটা আচমকা হাত তোলে এবং বৃদ্ধের গালে সজোরে একটা চড় বসিয়ে দেয়। ঘটনার অভিঘাত সহ্য করতে না পেরে বুড়ো ছিটকে পড়ে তার রিক্সার হ্যান্ডেলের ওপর। সঙ্গে সঙ্গে তার কপালটা কেটে যায়। চারপাশের লোকজন মুহূর্তের জন্য থামে যেন, কিন্তু কারোর গরজ দেখা যায় না বুড়োর প্রতি। বরং কয়েকজন মোবাইলে ভিডিও বানাতে থাকে, কয়েকজন আবার সুযোগ বুঝে গাড়িটার সাথে নিজেদের পোর্ট্রেট ক্লিক করতে লেগে যায়। মুহূর্তের মধ্যেই লোকটা আবার গাড়িতে উঠে পড়তে চায়, কিন্তু দ্রুত দৌড়ে গিয়ে গাড়ির দরজা ধরে ফেলে চিত্ত। রিক্সাওয়ালার উদ্দেশ্যে বলে, কাকা, আপনি ঠিক আছেন? দেবদূত রিক্সার অন্য পাশে দাঁড়িয়ে লোকজনের দিকে অসহায়ের মতো তাকায়। কেউ কিছু বলার সাহস পায় না। চারপাশে এক অস্বস্তিকর নীরবতা। চিত্তের কণ্ঠ হঠাৎ কঠিন হয়ে ওঠে। দেবদূত বুড়োর কপালে রুমাল চেপে ধরে চেঁচিয়ে বলে, এভাবে মারলো আর আপনারা সবাই চুপ করে আছেন? ভিড়ের মধ্যে থেকে কারোর কোনো বিদ্রুপ ছুটে আসে। আপনি তো আছেন জনসেবা করার জন্য। ঠিক তখনই চিত্তর চোখে চোখ রেখে জোর করে গাড়ির দরজা বন্ধ করে কালপ্রিট লোকটা অহংকারের সাথে বেরিয়ে যেতে চায়। চিত্ত আর চুপ থাকতে পারে না। তার সামনে ভেসে আসে সেই দৃশ্য। তার বোন এইভাবেই অসহায়ের মতো মরে পড়েছিল এই শহরেরই এমন কিংকর্তব্য বিমূঢ় জনগণের ভিড়ে। সে যদি এই অসহায়ের জন্য কিছু না করে
তবে তার জন্য কারোর কেউ থাকবে না। সে দ্রুত গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। এই যে, আপনি কিন্তু এইভাবে একজন বুড়ো মানুষকে মারতে পারেন না। আমরা কিন্তু আপনাকে ছেড়ে দেব না, মাথায় রাখবেন। কিন্তু এই আমরা বলতে যে ঠিক কাদের সে বোঝালো তা ভালো করে বোঝা গেল না, কারণ লোকজনের ভিড় ইতিমধ্যে পাতলা হতে শুরু করেছে। একজন রিক্সাওয়ালার সপক্ষে লড়াই করার নিয়ম এই সমাজে নেই। বন্ধু দেবদূত ততক্ষণে একটা উল্টো দিকের ক্লিনিকে নিয়ে গেছে রিক্সাওয়ালাটাকে। ড্রাইভারের পাশের সিটে বসে লোকটা এবার কাঁচ নামিয়ে ওর দিকে তাকালো। ঠোঁটের কোণে একরকম তাচ্ছিল্যের হাসি। কই তোমরা কারা? এখানে তো আর কাউকেই দেখতে পাচ্ছি না, শুধু তোমাকেই দেখতে পাচ্ছি। এই পৃথিবীতে তোমরা বলে কিছু হয় না, যা হয় আমি হয়। তোমার বয়স অল্প, এখন কথাটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও, তাহলে অনেক দূর যেতে পারবে। না হলেই সস্তার সমাজ সংস্কারক হয়েই কাটাতে হবে তোমাকে। চিত্ত তবু একটা তর্ক দেওয়ার চেষ্টা করে, কিন্তু লোকটা আবারও হেসে উঠল। তোমরা জানো আমি কে? একটা ফোন করলেই তো আমাদের দুজনকে এখান থেকে তুলে নিয়ে যাবে। কথার সঙ্গে সঙ্গে সে পকেট থেকে মোবাইলটা বের করলো। আশেপাশের লোকজন এবার সম্পূর্ণভাবে ভয়ে সরে গেল। চোখের সামনে কেমন যেন ফ্যাকাশে লাগছিল চিত্তর সবকিছু। পা দুটো কাঁপছিল। কখন যে রাস্তার উপর থেকে কয়েকজন লোক ধাক্কা দিয়ে ওকে ফুটপাতের দিকে সরিয়ে দিয়েছিল বুঝতে পারেনি সে। বোন মারা যাবার পর অনেক আইন আদালতের চক্কর কেটেছিল, কিচ্ছু হয়নি। ইলেকট্রিক ডিপার্টমেন্ট সরকারের ঘাড়ে, আর সরকার ইলেকট্রিক ডিপার্টমেন্টের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়েছিল। শুধু সরকার কিছু টাকা দিতে চেয়েছিল শেষ পর্যন্ত। আবার বিরোধী পক্ষ বলেছিল চিত্তর এই প্রতিবাদ সুলভ বাচনভঙ্গি নাকি তাদের দলের পক্ষে বেশ ভালো, তাই পলিটিক্সে ওর উজ্জ্বল কেরিয়ার আছে। শেষ পর্যন্ত আর কিছুই হয়নি, কেস রফাদফা হয়ে যায়। তাছাড়া অত টাকা উকিলের পিছনে খরচা করার মতো পুঁজি অন্তত চিত্তর ছিল না। বিএমডাব্লিউ গাড়িটা যতটা সম্ভব জোরে ঔদ্ধত্যের সাথে বেরিয়ে গেল জায়গাটা ছেড়ে। বাংলা এনসাইক্লোপিডিয়া ঘাঁটার সাথে সাথে আরও একটা বাতিক আছে চিত্তর। সে একসময় তুখর কম্পিউটারের ছাত্র ছিল। সফটওয়্যার ডেভেলপার হতে চেয়েছিল সে, কিন্তু পরিস্থিতি তাকে হতে দেয়নি। বাড়িতে এসে ক্লান্ত শরীরে সে ল্যাপটপটা খুলে বসে। যত ওর মস্তিষ্ক ডাউন হয়, লুকানো ট্যালেন্টগুলো তত বেশি করে যেন রাতের অন্ধকারে সক্রিয় হয়ে এক একটা অন্ধকার সুপার হিউম্যানের চরিত্রের মতো ওর ইশারায় নাচার জন্য ওর পাশে এসে দাঁড়ায়। তখন ওর চোখের সামনে ভেসে ওঠে কম্পিউটার স্ক্রিনে অজস্র ওয়েবসাইট। কিন্তু এই ওয়েবসাইটগুলো কোনো সাধারণ ওয়েবসাইট নয়। এখানে আছে ভুরি ভুরি লিঙ্ক আর কোডের ভাষা। টর ব্রাউজার দিয়ে অপারেট করা এ জগৎ, মায়াজালে ঘেরা ইন্টারনেটের রহস্যময় অন্ধকার দুনিয়া এটি। ওই অনেকটা হিমশৈলের অন্ধকার জলের নিচে লুকিয়ে থাকা 80% মতো। এখন সেরামিকের কাপে চা নিয়ে বহুদিনের পয়সায় জমিয়ে কেনা দামি ল্যাপটপটার সামনে বসা চিত্তকে দেখলে অনেকটা সেই চেনা জানা বিখ্যাত হলিউড ছবির কোনো এক দৃশ্যের কথা মনে পড়ে যায়, যেখানে গডফাদার তার পোষা খুনির সাথে কখনো মুখোমুখি সাক্ষাৎ না করে এক অতি গোপন নেটওয়ার্কের মধ্যে দিয়ে হুকুম দিয়ে যান। অথবা মনে পড়ে অ্যাঞ্জেলিনা জলি অভিনীত হ্যাকার ছবিটির কথা, যেখানে অপরাধীরা এক নাম না জানা নেটওয়ার্কের ভেতর নানান অপরাধ করত, যেখানে আইন শৃঙ্খলা বাহিনী নাক গলাতে পারত না। অথবা হাল ফিলালের স্পেশাল অপস। যদিও নিরীহ চিত্ত বৈরাগী এদের কারোর মতোই নয়। একসময় হতাশা কাটাতেই সেই ডার্ক ওয়েব অপারেট করা শুরু করেছিল সে, কিন্তু এখন ব্যাপারটা নেশার মতো হয়ে গেছে তার কাছে। সে জানে সবাই যেমন এই ডার্ক ওয়েবকে ভয় করে, তেমন এর অনেক ভালো দিকও আছে। প্রত্যেক দেশের বহু অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি এবং ব্যাংকিং ডেটা সংরক্ষিত থাকে এই ডার্ক ওয়েবে। দেশের স্পাই থেকে টেররিস্ট সবাই থাকে এখানে। তাছাড়া বাকি যে কি কি হয় তার সম্বন্ধে জনশ্রুতি তো আছেই। কি যেন ভাবতে ভাবতে হঠাৎ চোখ আটকে যায় চিত্তর। কিছুটা বিচলিত মস্তিষ্কে এসে একটা ওয়েবসাইটে ঢুকে পড়েছিল। সেখানে ভার্চুয়াল রোবট তথা
ক্রলার তাকে কিছু প্রশ্ন করেছে। তোমার আজ মন খারাপ কেন? এই ওয়েবের প্রথমবার কেউ প্রবেশ করলে এমন প্রশ্নে চমকে উঠতে পারে। হয়তো ভাবতে পারে ক্রলারের পক্ষে দেশ দুনিয়ার সম্পূর্ণ ভিন্ন প্রান্তে বসে কিভাবে জানা সম্ভব যে ওর মন খারাপ। কিন্তু অভিজ্ঞতা দিয়ে চিত্ত বুঝতে পারে রোজকার অ্যাক্সেস করতে করতে প্রায় অজান্তেই তার সিকিউরিটি ব্রিচ হয়েছে। ওর ল্যাপটপ এমনকি ফোনের অ্যাক্সেস পর্যন্ত কি জানি কবে চলে গেছে হ্যাকারদের কাছে। আর হ্যাকার খুব আরামের সাথে কফি খেতে খেতে ওর সমস্ত কথা, সমস্ত ঘটনা দেখেছে মোবাইল ক্যামেরার অ্যাক্সেস নিয়ে। যদিও এই হ্যাক সাধারণ সার্ভার হ্যাকের মতো নয়, এখানে হ্যাকার সুনির্দিষ্ট কোনো দাবি না থাকলে কাউকে কানেক্ট করে না। তার মানে হ্যাকার তাকে অনেক দিন ধরে অবজার্ভ করছে। এমন পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসা দরকার। যদিও পথ খুব সংকীর্ণ, কিন্তু উপায় আছে। তবুও ওর বেরোতে মন চায় না। তুমি তো সব জানো আমার মন খারাপের কারণ, তাহলে জিজ্ঞাসা করছো কেন? চিত্ত টাইপ করে। উল্টো দিক থেকে একটা নাম্বার ভেসে আসে স্ক্রিনে। WB23CDC 1111। নম্বরটা দুপুরের BMW গাড়িটার। ঠোঁটের কোণে একটা হাসির রেখা ফুটে ওঠে চিত্তর। আজকের দিনে এই প্রথমবার। পরদিন শহরের বড় বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সামনে লাইন লেগে যায় ক্ষুব্ধ জনতার। প্রচুর মানুষের অ্যাকাউন্ট সিজ হয়েছে। অনেকগুলো ফোন এসেছে সোমেশ্বরের কাছে। সোমেশ্বরের বাবাও সমস্যার মধ্যে পড়েছে। সম্পূর্ণ দৃশ্যটা রুবির বোস অ্যাপার্টমেন্টের 55 নম্বর ফ্ল্যাটের ড্রয়িং রুমে বসে টিভিতে দেখছিলেন নিশাচর। আজ একটু দেরিতেই ডিউটি তার। প্রস্তুত হয়ে টিভির দিকে তাকিয়ে কফিটা শেষ করছিলেন। আর ঠিক সেই সময় কলিং বেলটা বাজল। অভ্যাস মতো ড্রয়ার থেকে রিভলভার বের করে পেছনে লুকিয়ে দরজাটা খুললেন। সামনেই সোমেশ্বর দাঁড়িয়ে। আরে তুমি আমার বাড়ি চিনলে কি করে? সরি, কামেন, এসো এসো। সরি স্যার, কিছু ইনফর্ম না করে চলে আসতে হলো। আসলে এই দিকে এসেছিলাম, আমাকে ঠিকানাটা। বুঝেছি, তোমার SHO রানা দিয়েছেন, তাই তো? ভিতরে এসে সোফায় বসলেন সোমেশ্বর। ফ্লাক্স থেকে আরেক কাপ কফি এনে সামনে এগিয়ে দিয়ে টিভির দিকে ইশারা করে নিশাচর জিজ্ঞেস করেন, কেসটা কি? স্যার, আপনি তো জানেন যে আমাদের সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্ট বেশ কিছুদিন ধরে ট্র্যাক করছিল যে কিছু কিছু ব্যাংক অ্যাকাউন্টে বাইরের নানান অ্যাকাউন্ট থেকে প্রচুর টাকা ঢুকেছে। এবার এই টাকাগুলো কেউ জেনে অথবা কেউ না জেনে যাদের যাদের ট্রান্সফার করেছে তাদের 10টা লেভেল অবধি যাওয়ার পর অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে। আচ্ছা, ওদিকে কোনো প্রোগ্রেস, ফিঙ্গারপ্রিন্ট কিছু? না স্যার। জানতাম। বলার সঙ্গে সঙ্গে মোবাইলটা বেজে ওঠে সোমেশ্বরের। হ্যালো। উল্টো দিকের কথাগুলো শুনতে শুনতে ওর ভুরু কুঁচকে যায়। একটু থেমে থেমে বলে, আচ্ছা, হ্যাঁ আমি স্যারের সাথেই আছি। এক্ষুনি স্যার, এক্ষুনি। ফোনটা কেটেই নিশাচরের দিকে ঘুরে উত্তেজিত হয়ে বলে, স্যার আবার একটা রানা ফোন করেছিল। কোথায়? ধাপার মাঠ। পাশেই তো, জলদি চলো চলো। তাড়াতাড়ি করে দুজনের সোমেশ্বরের গাড়িতে করেই তড়িঘড়ি পৌঁছায় ধাপার মাঠ। সকাল সকাল এমন পরিবেশে আসতে কারোরই মন চায় না। পচা আবর্জনা, পোড়া প্লাস্টিক আর রাসায়নিক বজ্র পদার্থের তীব্র দুর্গন্ধে গা গুলানো পরিবেশ চারিদিকে। এই খানিকক্ষণ আগে কলকাতার কর্পোরেশনের একজন ট্রাক ড্রাইভার নোংরা ফেলতে এসে দেখতে পায় ছিন্ন ভিন্ন দেহটা। খবর ছড়িয়ে পড়তেই এলাকা ঘিরে ফেলে পুলিশ। এর মধ্যে সাংবাদিক, কৌতূহলী মানুষ আর স্থানীয় সাফাই কর্মীরা এসে ভিড় করেছে ব্যারিকেডের বাইরে। নিশাচরদের আসতে আসতে ক্রাইম সিনের চারপাশে ময়লার স্তূপ সরিয়ে অস্থায়ীভাবে জায়গাটা পরিষ্কার করা হয়েছে। ফরেন্সিক টিম কাজ করছে মুখে মাস্ক পরে। কি মনে হয় সোমেশ্বর? স্যার, বুলডোজার বা অন্য কিছু? রোড রোলার মনে হচ্ছে। একটা কোট প্যান্ট পরা লোকের ছিন্ন ভিন্ন দেহ পড়ে আছে, যার উপর দিয়ে সম্ভবত রোড রোলার জাতীয় কিছু একটা বেশ কয়েকবার চালানো হয়েছে।
লোকটার মুখটা পর্যন্ত ঠিক করে বোঝা যাচ্ছে না। পাশেই পড়ে থাকা একটা ছোট্ট নীল বাক্সর দিকে চোখ চলে যায় সোমেশ্বরের। হাতে গ্লাভস পরে সে তুলে নেয় বাক্সটা। স্যার এটা কি? খুলে দেখো। ভিতর থেকে বেরিয়ে আসে একটা ছোট্ট কাগজ, লেখা খগনিশা। পকেটে মোবাইলটা সঙ্গে সঙ্গে রিং হয় নিশাচরের। হ্যালো। ঋতিক, হ্যাঁ স্যার বলুন। তোমার শব্দটার মানে পেয়েছি বাবা। খগনিশা বলেছিলে তো? হ্যাঁ স্যার। ডিপার্টমেন্টে তোমার নামও তো শুনেছি নিশাচর। তার মানে স্যার শব্দটার মানেও কি? একদমই। খগনিশা মানে হচ্ছে রাতের পাখি বা নিশাচর পাখি। ব্যাপারটা কিন্তু তোমাকে একরকম চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে। বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ। ফোনটা কেটে জায়গাটা থেকে একটু সরে গিয়ে সিগারেট ধরান নিশাচর। কে ফোন করেছিল স্যার? আমার বাংলার শিক্ষক অতনুবাবু। যাই হোক, শব্দটার মানে জানতে পারলাম। ভাবছি সোমেশ্বর, নিজের নামটাও এবার খগনিশা করে নিলে কেমন হয়? বিশ্ব বাংলা সরণের উপর পিসি চন্দ্র গার্ডেনের সামনে রাস্তার ওপারে ফুটপাতের উপর হঠাৎ চোখ আটকে যায় দেবদূতের। সে চিৎকার করে, চিত্ত, কোথায় যাচ্ছিস চিত্ত? কিন্তু কে কার কথা শোনে? রাস্তা ফাঁকা, তবুও বন্ধুর চিৎকার কানে যায় না তার। ভূতে পাওয়া লোকের মতো এক মনে হেঁটে যেতে থাকে চিত্ত। হুড়মুড় করে রাস্তা পার হতে যায় দেবদূত, কিন্তু সঙ্গে সঙ্গে পকেটের মোবাইলটা রিং করে ওঠে। ইয়ে স্যার, হ্যাঁ স্যার। বলছি, খোঁচরগিরিটা কি ছেড়ে দিলি নাকি? ইয়ে মানে স্যার, শোনো, ফালতু নাটক করে লাভ নেই, টাইমও নেই আমার হাতে। কিছু ডিটেলস দিচ্ছি, চেক কর। আর ইনফরমেশনগুলো কিন্তু আমার চাই। ঠিক আছে স্যার। আজ সন্ধ্যের মধ্যে আপডেট করবে, ঠিক আছে? ফোনটা কেটে যায়। এদিক ওদিক দেখেও দেবদূত আর হদিশ পায় না চিত্ত। কোথায় গেল ছেলেটা? উবে গেল নাকি? এত সকালে এদিকে তো কদাচিৎ আসার কথা নয়। এই সময় সাধারণত ছেলেটা মাথায় জপজপে করে তেল মেখে লাইব্রেরি যাওয়ার জন্য প্রস্তুত হয়। কিছু হয়েছে নাকি? উৎকণ্ঠা অনুভব করে দেবদূত। তার মধ্যে আবার নিশাচর কাজের বোঝা চাপিয়ে দিয়েছে। মনে মনে একটা খিস্তি দেয় সে। দেবদূতের একটা ছোট্ট ইতিহাস আছে। ওর বাবা ছিল ওদের ভবানীপুর এলাকার বিখ্যাত গাঁজা সাপ্লায়ার। বাবা মারা যাওয়ার পর দেবদূত ব্যবসাটা কিছুদিন দেখত। সেই সময় একদিন ভবানীপুর থানা রেড করে ওকে সোজা তুলে নিয়ে যায় লালবাজারের অ্যান্টি ড্রাগ স্কোয়াডে। সেদিন যদি এই নিশাচরের বদলে অন্য কেউ ওর কেসের ইনচার্জ হতো, তাহলে হয়তো এতদিনে তাকে জেলের ভাত খেতে হতো। কিন্তু একটাই শর্তে উনি ছেড়েছিলেন, বাইরে এসে সাধারণ মানুষের মতো থাকতে হবে আর ওনার ইনফর্মার বা খোঁচর হয়ে বাকি জীবনটা কাটাতে হবে। অবশ্য কোয়ালিফিকেশনের ভিত্তিতে একটা ছোটদের প্রাইভেট স্কুলে প্যারা টিচারের চাকরিটাও জোগাড় করে দিয়েছিলেন উনি। তাই এক কথায় নিশাচর ওর মালিক, আর মালিকের কাজ ফেলা যায় না। তাই বন্ধুর কথা বলে কাজে মন দেয় দেবদূত। ভবানীপুর থানায় সেদিন সন্ধ্যায় মুখোমুখি দুটো চেয়ারে বসেছিল সোমেশ্বর এবং নিশাচর। সামনে খোলা ছিল দুটো ল্যাপটপ, তবে ল্যাপটপ দুটো একটু বিশেষ হাই সিকিউরিটির। তার মধ্যে স্ক্যানিং চলছিল একটা মুখ। ধাপা থেকে একটু দূরে খানা বেরিয়ার কাছে একটা দোকানের লো কোয়ালিটির সিসি ক্যামেরায় একটা আবছা মুখ এসেছে। সেটাই পোর্টালে স্ক্যান করে দেখছিল ওরা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিরক্ত হয়ে টেবিলে একটা ঘুষি মারেন নিশাচর। এই শালার কোনো ডিটেলসই সরকারের কাছে নেই, কি করে হয় এটা? সোমেশ্বর কিছুক্ষণ বসে ভাবে, তারপর বলে, স্যার সকালে আমরা কোথায় ছিলাম? তোমার শ্বশুর বাড়িতে। হ্যাঁ, আরে না স্যার, সরি, মানে আমি বলতে চেয়েছিলাম যে সকালে আমরা টিভিতে একটা খবর দেখছিলাম, মনে পড়ছে? হ্যাঁ, ওই অ্যাকাউন্ট ফ্রিজের ব্যাপারটা তোমার বাবার সাথেও হয়েছে। আমার বাপ বেঁচে থাকলে আমার বাপের সাথেও হতো। হ্যাঁ, বাট সেটার কি? স্যার একটা ক্লু আছে। কি ক্লু? এই দেখুন স্যার। সফটওয়্যার বিশেষজ্ঞ সোমেশ্বর এবার টর ব্রাউজারের সাহায্য নেয়। কিন্তু এটা তো... হ্যাঁ স্যার, পাক্কা খবর পাওয়ার চান্স আছে। হ্যাঁ, পয়সা কিছু যাবে ঠিকই, সরকারের দালাল মরেছে,
পয়সা খরচ করতে ওরা ভাববে না। ঠিক আছে দেখো, কিন্তু এখানে তো আর ছবি দিয়ে স্ক্যান করা যাবে না। না স্যার, এমন প্রচুর ইউথ আমাদের দেশে আছে যারা ক্রলার ব্যবহার করে ডার্ক ওয়েব অপারেট করে, আর এই ক্রলারগুলোই তাদের ডেটা খুঁজে পাওয়া থেকে আমাদের বিরত রাখে প্রায়। তাই আমরা অ্যাক্সেসকারীদের সাধারণত ধরতে পারি না, কিন্তু একটু বুদ্ধি করে এদের টাকা দিয়ে আমরা অনেক কাজ করিয়ে নিতে পারি। আচ্ছা, ঠিক এইভাবেই তো সারা পৃথিবীতে আজকাল টেররিজম, মানি ফ্রড, এক্সটর্শন বা হাই প্রোফাইলিং মার্ডারগুলো ঘটছে। শুধুই কি তাই স্যার, এখানে এমন কিছু রুম আছে যেখানে মানুষ পয়সা দেয় তার পছন্দের নৃশংসতায় একটি নির্দিষ্ট মানুষকে অত্যাচারিত হতে দেখার জন্য। সার্চ ইঞ্জিনগুলো টেক্সট বাদে অন্য ফরম্যাটে থাকা, যেমন ধরুন ফ্ল্যাশ ফরম্যাটে থাকা ওয়েব পেজ খুঁজে পায় না। স্যার, আমি তেমনই একটা ওয়েবসাইটে যোগাযোগ করছি। জানো তো, ব্যাপারটা র বা আইবির জন্য স্বাভাবিক হলেও আমাদের জন্য কিন্তু নিয়ার অ্যাবাউট ইলিগাল। আর তো কোনো উপায় দেখছি না স্যার। ঠিক আছে, করো। কিছুক্ষণের মধ্যেই স্ক্রিনে একটা পপ আপ ভেসে আসে। হাই ইউজার, আমাকে তুমি স্ল্যাক নামেই ডাকতে পারো। আমি তোমার শত্রুকে প্রফেশনাল ওয়েতে শেষ করে দিতে পারবো। আমি তার সাথে তোমার সমস্যা জানতে আগ্রহী নই। তুমি শুধু আমাকে টাকা দেবে আর তার বদলে আমি তাকে শেষ করে দেব। টার্গেটের বয়স যা খুশি হতে পারে, টার্গেট পুরুষ নামে তাতে আমার কিছু আসে যায় না। গর্ভবতী মহিলা হলে আমি আরও বেশি আনন্দ পাই। আমি টার্গেটকে অত্যাচার করি না। টার্গেট যদি রাজনৈতিক ব্যক্তিত্ব অথবা আইন প্রয়োগকারী সংস্থার সদস্য হন তাহলে বাড়তি চার্জ লাগবে, আর বাড়তি চার্জের বিনিময়ে আমি পুরো ঘটনাকে আত্মহত্যা বা দুর্ঘটনার মতো করে সাজাতে পারবো। ডাউন পেমেন্টের 4 সপ্তাহের মধ্যে কাজ হয়ে যাবে। ল্যাপটপটা সোমেশ্বরের কাছ থেকে ঘুরিয়ে নিজের কাছে নিয়ে নেন নিশাচর। টাইপ করেন, আমরা কাউকে খুন করাতে চাই না, জাস্ট নিড ওয়ান ইনফরমেশন। আমি শুধু একটি লোকের বিষয়ে খুঁটিনাটি জানতে চাই। ছবিটা দেখবো আমি আগে। নিশাচর ছবি আপলোড করে দেন। উল্টো দিক থেকে ভেসে আসে, আমি সব কিছু জানি, তবে 30 লাখ টাকা যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমি কোনো ইনফরমেশন শেয়ার করব না। রাজি, কালকের মধ্যেই পেয়ে যাবে। সেন্ড। চ্যাট ডিসকানেক্ট করে একটা সিগারেট ধরার নিশাচর। ফোনটা আবারও রিং হয়ে ওঠে তার। কামারহাটির নিউ বস্তির ভিতর দিয়ে প্রাণপণে দৌড়চ্ছিল একটি মাঝবয়সী লোক, আর তার পিছনে আপাদমস্তক কালো হুডিতে ঢাকা, এই রাতেও চোখে সানগ্লাস আর হাতে গ্লাভস পরা একটা মানুষ পিছু করছিল তার। জায়গাটায় ডাস্টবিনের গন্ধ, ফেটে যাওয়া পয়ঃনলীর তীব্র গন্ধ আর অসম্ভব নোংরায় দম বন্ধ হয়ে আসার অবস্থা। চারপাশে অস্থায়ী টিনের ঘর, তার থেকে ঝুলছে বিবর্ণ কাপড়। লোকটির নাম আলমগীর। এমনিতে ডিপার্টমেন্টে তার বেশ দাপট আছে, তবে এখানে এই পরিস্থিতিতে সে একেবারে কেঁচো হয়ে পড়েছে। চোখে মুখে আতঙ্ক, শ্বাস প্রশ্বাস এমন দ্রুত পড়ছে যেন দম বন্ধ হয়ে আসার জোগাড় তার। তার জামা কাপড় ছিঁড়ে গেছে, ভয়ে দৌড়তে দৌড়তে অজস্রবার সে পা পিছলে পড়েছে। শরীর জোড়া এখন তার কাদা আর রক্তে ভরে গেছে। প্রায় আধ ঘন্টা ধরে দৌড়াতে দৌড়াতে এখন তার শরীর শিথিল হয়ে পড়েছে প্রায়, আর হাঁটার ক্ষমতা ওর নেই। আর ঠিক ওর পিছনে প্রায় 10 গজ দূরত্বে নিঃশব্দে অদম্য গতিতে এগিয়ে আসছে সেই আপাদমস্তক কালো হুডিতে ঢাকা চেহারাটা। তাকে দেখে মনে হচ্ছিল যেন অপরাধের গহীন অন্ধকার থেকে উঠে আসা কোনো মৃত্যুদূত। আলমগীর হাঁপাতে হাঁপাতে বলল, আমি তোমার কি ক্ষতি করেছি? আমি তোমার কি ক্ষতি করেছি? আজ থেকে বেশ কয়েক বছর আগে এক বৃষ্টির দিনে অফিসে বসে তাস খেলছিলিস তুই। বারবার ফোন আসার পরেও ভবানীপুরের একটা অঞ্চলের ইলেকট্রিক বন্ধ করার কথা তোর মাথায় আসেনি, মনে পড়ে? হ্যাঁ,
মনে পড়ে তোর? হ্যাঁ, ওই ওই যে মেয়েটা মেয়েটা পড়েছিল, তার ব্যাপারে? বাহ 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 বাহ, বড় তাড়াতাড়ি মনে পড়ে গেল তো। পয়সা খাইয়ে তো কেস বন্ধ করে দিয়েছিলিস, তখন মনে পড়েনি এসব? হ্যাঁ, এবার আলমগীর কাঁপতে কাঁপতে বসে পড়ে একটা হাই ড্রেনের ঢাকনির ওপর। হাতে জোর করে সে বলে, মাফ করে দাও আমাকে, আমাকে ক্ষমা করে দাও। কাউন্সিলর যা বলেছিল আমি তাই করেছি। আমার কাছে অনেক টাকা আছে, অনেক টাকা। তুমি যত টাকা চাইবে আমি দেবো তোমায়। তুমি বলো কত টাকা চাই তোমার, বলো। কিন্তু এই কথাগুলোর বদলে শুধু একটা অট্ট হাসি ভেসে এলো সেই হুডি পড়া অন্ধকার শরীরটার ভিতর থেকে। সেই কালো সিলুয়েট গলিটার মুখে এখনো দাঁড়িয়ে নিঃশব্দে। আলমগীরের গলা শুকিয়ে গেল। সে এবার বসে বসেই পিছন ঘষে ঘষে উঠতে চেষ্টা করল। তার পিঠ ঠেকল একটি ঠান্ডা টিনের দেওয়ালে। সত্যি তার জন্য আর কোনো পথ নেই পালানোর। আমাকে আমাকে ছেড়ে দাও। কে তুমি? কি চাও তুমি? আমাকে ছেড়ে দাও। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। সূরা আন-নিসা, সূরা ইব্রাহিম, এই ধর্মগ্রন্থগুলো পড়েছিস? সব ধর্মে যার বর্ণনা আছে আমি সেই শাস্তিদাতা, যম বা মালাকুল মত, মৃত্যুর ফেরেশতা। বলেই সেই ছায়ামূর্তিটা এবার কিছু একটা অদ্ভুত আচরণ করল। পকেট থেকে একটা লাল রঙের পেন্সিল বের করে নিয়ে দেওয়ালে লিখে দিল 4টি অক্ষর, তবে খুব ধীরে ধীরে, যেন তার কোনো তাড়া নেই। পকেট থেকে একটা টর্চ বার করে অক্ষর 4টির উপর ফেলতেই ফুটে উঠল একটাই শব্দ, খগনিশা। তারপরে শয়তানির হাসি হেসে সে যেন সমগ্র জগতের উদ্দেশ্যে বলল, আমি নিশাচর, আমি খগনিশা, মৃত্যুর যম। আর এর মধ্যেই একটা অভাবনীত ঘুষি এসে পড়ল আলমগীরের মুখে। কুঁকি উঠে একপাশে পড়ে গেল সে। কাঁদতে কাঁদতে বলল, আমি আমি জানি আমি অপরাধী। আমি জানি ও আমার বোন ছিল। আমার তো সেই মরেছে। কিন্তু তুমি তো একজন ভালো মানুষ। আমি তো ভালো মানুষ, তাই না? আমাকে মেরে শহরে এতগুলো খুন করে তুমি নিজেকে কেন এই পর্যায়ে নামিয়ে আনছো? তুমি তো ভালো মানুষ। তুমি তো খুনি নও। কেন করছো এরকম? কারণ আমি এখন না মানুষ না দেবতা। আমার না আছে উত্থান না পতন। এবার শিকারী খগনিশার ঠোঁট একটু নড়ল যেন। আলমগীর হামাগুড়ি দিয়ে পাশ কাটাতে চেষ্টা করল, কিন্তু পর মুহূর্তেই একটি তীক্ষ্ণ ধারালো লোহার পাইপের খোঁচা তার পাঁজরে এসে বিঁধল বিভৎসভাবে। মাটিতে লুটিয়ে পড়ল সে, আর তার পিঠে তমাতম পড়তে লাগলো পাইপের বাড়ি। মাথা মুখ থেতলে রক্ত মাংসের পিণ্ড হয়ে গেল শরীরটা মুহূর্তেই। আলমগীরের বেঁচে থাকায় একটা চোখ শেষবারের মতো আকাশের দিকে তাকালো। সেই চোখ আর বন্ধ হলো না কোনোদিন। মাথার মুখের বাকি অংশটা অচিরেই আলাদা হয়ে গেল দেহ থেকে। খুনি তার কাজ শেষ করে এক পা পিছিয়ে গেল। নিঃশব্দে সে তার গ্লাভস ঠিক করল। সে মাথা নিচু করে মৃতদেহের দিকে তাকালো, আর এমনভাবে তাকালো যেন কোনো শিল্পকর্ম পর্যবেক্ষণ করছে সে। তারপর সেই আধার গলির অন্ধকারে হুডির ভিতরে হাত ঢুকিয়ে সে মিশে গেল যেমনভাবে সে এসেছিল, একটা নিঃশব্দ বিভীষিকার মতো। এই শহরের অন্ধকার তাকে জন্ম দিয়েছে,
অন্ধকারেই সে মিলিয়ে গেল চিরতরে। বেশ বেলা হয়েছে পরদিন। আগের রাতের আলমগীর খুনের সমস্ত ফর্মালিটি শেষ করে লালবাজারের নিজের চেয়ারে এসে বসেছিলেন নিশাচর। মোবাইলটা সাইলেন্ট করা ছিল তার উপর একটা বিশেষ নাম্বার ভেসে উঠতে দেখে রিসিভ করেছিল নিশাচর। কি খবর? উল্টো দিক থেকে ভেসে এলো দেবদূতের কণ্ঠস্বর। দুটো লিঙ্ক পেয়েছি স্যার, কিন্তু মানে আবার কি? একজন আছে, তার সাথে মেলে। কি বলছিস কি তুই? সঙ্গে সঙ্গে ল্যাপটপের স্ক্রিনে ভেসে উঠল একটা ঠিকানা আর সাথে একটা মেসেজ, যেটা সোমেশ্বর পাঠিয়েছে। দাঁড়া, 1 সেকেন্ড লাইনে থাক একটু। বলে মেসেজটা পড়তে শুরু করেন নিশাচর। স্যার, কালকের ওয়েব পেমেন্টটা একজন গণ্যমান্য নেতা দেখে নিয়েছে, আর আজ সকালেই রিসিভ হয়েছে ডেটা। একটা শিশু পর্নোগ্রাফি আর নানান ধরনের জেনিটাল মিউটিলেশনের ভিডিও। এইরকম সারফেস একটা ডার্ক ওয়েবসাইটেরই হতে পারে। এই হচ্ছে লিঙ্ক, আর তার মধ্যেই একটা ফ্ল হচ্ছে DSU 67668HSJDHJD.ONION। এখানে গিয়ে যে কেউ রেজিস্টার করাতে পারে তার রাগ হিংসার কারণ। হ্যাঁ, তখনই এখানে রেজিস্টার করা যাবে যখন তার রাগ হিংসা থেকে সমাজে কোনো প্রতিকার আসে। মানে আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা শয়তান সেজে প্রতিনিয়ত আমাদের সমাজটাকে শেষ করে চলেছে। যেমন ধরুন, রাস্তায় একটা অসহায় ভিখিরি বা রিস্কাওয়ালাকে মারা থেকে কোনো উচ্চ পদে বসে থাকা কুরাপ্ট সরকারি কর্মচারী কিংবা নেতা তার রিসেন্ট অপরাধ এবং রেজিস্টার করা ব্যক্তির সাথে তার শত্রুতার ডিটেলস দিলেই এক রাতের মধ্যেই সাবার হয়ে যায় সে। আর এই কাজটাই অপারেট করা হচ্ছে কলকাতা থেকে। হ্যাঁ, ওই হুডি পরা মুখটাই হচ্ছে আসল খুনি, সেই অপারেট করে ওয়েব। পর্নোগ্রাফির আড়ালেই হচ্ছে তার সমাজ সংস্কার করার উপায়। কিন্তু তার আসল মুখের কয়েকটা সম্ভাব্য স্কেচ যা আমাকে স্কেচ আর্টিস্ট দিয়েছে, সেগুলো আপনাকে ফরওয়ার্ড করলাম। তবে প্রপার কোনো ইমেজ নেই। আর ওই লোকেশন ধরুন ভবানীপুর। ছবিগুলো মন দিয়ে দেখতে দেখতে ভুরু কুঁচকে যায় নিশাচরে। ঠোঁটের কোণে বোধহয় একটু হাসিও ফুটে ওঠে। ফোনটা আবারও কানে লাগিয়ে বলেন, হ্যাঁ, কি যেন বলছিলি? স্যার, আমার এক ছোটবেলার বন্ধু আছে। ছোটবেলা থেকেই ওর সাথে রিসেন্ট দুটো কেস ওর সাথে অদ্ভুতভাবে যুক্ত স্যার। আচ্ছা, তাহলে তো বেশ ইন্টারেস্টিং। চল দেখা করে আসা যাক। হ্যাঁ, চলে আসুন স্যার। ফোনটা ডিসকানেক্ট করে ছবিগুলোর উপর আরেকবার চোখ বুলিয়ে নেন উনি। তারপর অফিস থেকে সোজা একটা ক্যাব নিয়ে চলে যান নিজের বাড়ি। আজ শরীরটা বিশেষ ভালো নেই, তাই লাইব্রেরি না গিয়ে দুপুরে ঘরেই বিশ্রাম নিচ্ছিল চিত্ত। এমন সময় দরজায় টোকা পড়ল। উঠে দরজা খুলতেই বন্ধু দেবদূতের সাথে একজন ধুতি পাঞ্জাবি পরা ভদ্রলোক এসে প্রবেশ করলেন। নাম পরিচয় দিয়ে বললেন, নমস্কার স্যার, আমার নাম হচ্ছে কাঞ্জিলাল সাহা। একটু বিশেষ দরকারে আপনাকে এই সময় বিরক্ত করলাম। আরে, উনি আমার পরিচিত। নিজের সাহিত্য সম্বন্ধে আগ্রহ আছে এবং ছেলেকে কম্পিউটার শেখাতে চান। আর তোর তো দুটো বিষয়ে অগাধ জ্ঞান, তাই তোর কাছে নিয়ে এলাম। চিত্ত খুশি মনে কাঞ্জিলাল বেশি নিশাচরকে এনে বসায় নিজের তক্তপোষটায়। কথার ভাঁজে সে লক্ষ্যও করে না যে এই নতুন ভদ্রলোকটির চতুর চোখ ঘরের চারপাশে চক্কর কেটেই চলেছে। স্যার, আসলে আমি ক্রাইম জনারে লিখতেই ভালোবাসি। আজকাল এই খগনিশা শব্দটা বড় চলছে কাগজে, ওই নিয়েই লিখবো ভাবছিলাম। ধরুন একেবারে রিয়েল লাইফ হবে ব্যাপারটা। তা আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? চিত্তর স্বভাবের এই স্বভাবসিদ্ধ প্রশান্তিতে মনে মনে একটু চমকালেন নিশাচর। তবুও তিনি বুঝতে না দিয়ে বললেন, আমি যতদূর জানি শব্দটার অর্থ তো হচ্ছে রাতের পাখি। ধরুন একটা ভয়ানক খুনি লুকিয়ে আছে এই শহরের মধ্যেই, আর ধরুন প্রশাসনের চোখে ধুলো দিয়ে সে নিজের পার্সোনাল অ্যাফেয়ার সার্থক করতে একের পর এক খুন করে চলেছে। হ্যাঁ, লিখতে পারেন তো ভালোই হবে। তা আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আর আর আমার ছেলেটা আজকাল বড্ড কম্পিউটারের ভেতরে ঢুকে থাকছে। রিসেন্ট জানতে পারছি যে কি ওই অন্ধকার ইন্টারনেটে নাকি ওই হ্যাঁ,
ডার্ক ওয়েবের কথা বলছেন কি? এখন এই ডেটা চালাচালির যুগ, জানিসই তো ভাই চারিদিকের কি অবস্থা। কে কোথায় কি করলো তার জন্য দুনিয়ার সব ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেল। ইনি এই বিষয়টা নিয়ে চিন্তিত, বুঝলি। একমাত্র ছেলে যদি কোনো কারণে, আসলে বুঝতেই তো পারছিস, মধ্যবিত্ত বাবা, তাহলে বড় বিপদে পড়ে যাবে ভাই। বুঝলাম, কিন্তু এখানে আমি কি করতে পারি বলুন? কেউ যদি দুই প্রান্তেই নজরদারি করতে পারে তাহলে বুঝতে পারবো আমরা ওনার ছেলে কিসের সঙ্গে যুক্ত। মানে ওর ডার্ক ওয়েবের সেন্ডার রিসিভারের লোকেশন কোথায়। কেননা অনিয়ন রাউটারগুলো নিজেদের কাজ মিটে গেলে হয় ওদের মেরে ফেলবে, না হলে আরও কোনো বড় জালে ফাঁসিয়ে দেবে। তাই এখন ভাই একমাত্র তুই আমাদের বাঁচাতে পারিস। তুই যদি একটা ডাবল এজেন্ট হিসেবে কাজ করিস তাহলে বড় বড় ভালো হয় ভাই। না মানে আমি আপনাকে বিনা পয়সায় কাজ করাবো না, কিছু পারিশ্রমিক তো অবশ্যই দেব। দেখুন, আপনি সাহিত্যের ব্যাপারটা বললেন ঠিক আছে, কিন্তু এটা খুব জটিল একটা বিষয়। কারণ দুর্বোধ্য সিস্টেমের কারণে এই সমস্ত নেটওয়ার্ক সবসময় সারা দুনিয়ার আইন শৃঙ্খলা বাহিনীর একদম ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। অনিয়ন নেটওয়ার্কের নাম শুনেছেন তো? অনিয়ন নেটওয়ার্কে থাকা ব্ল্যাক মার্কেটগুলোর ভেতরে সবথেকে জনপ্রিয় হলো সিল্ক রোড। ফোর্বসের হিসাবে এখানে গত বছর প্রায় $22 মিলিয়ন কেনাবেচা হয়েছিল। আর এখানে প্রচলিত মুদ্রায় কেনাবেচা হয় না, কেনাবেচা হয় বিটকয়েন নামক এক ধরনের ভার্চুয়াল মুদ্রাতে। আর আমার ধারণা রিসেন্ট যে ব্যাংক জালিয়াতির ঘটনাটা ঘটেছে সেটাও এর মাধ্যমেই ঘটেছে। আর তাছাড়া চিরকালই সাইবার সন্ত্রাসীরা আইন প্রয়োগকারী সংস্থাগুলোর থেকে এক ধাপ এগিয়েই থাকে। ইন্টারনেট প্রোটোকল 6 বের হয়ে গেলেও সারফেস ওয়েব এখনও সেই মানধাতার ইন্টারনেট প্রোটোকল 4এই পড়ে আছে। তাই চাইলেও আপনার ছেলে যদি এই জগতের মধ্যে চলে যায় তাহলে কিন্তু ওকে বের করে আনা খুব মুশকিল। না স্যার, কাজটা আপনাকে করতেই হবে স্যার। আপনার পায়ে ধরছি স্যার, প্লিজ প্লিজ। আরে করছেন কি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, উঠুন। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখছি। তার আগে আমার সঙ্গে ওর একটু ফোনে কথা বলাবেন, পারবেন কি? আচ্ছা, যদি খুনের ব্যাপারে আমার ছেলে জড়িয়ে যায় তাহলে? তাহলে আর কি, বাবা তখন ছেলেকেই ভিলেন বানিয়ে গল্প লিখবে। হাসাহাসির মধ্যে দিয়ে আধ ঘন্টা পরে ওরা বিদায় নিয়ে চলে আসে। তখন সবে শীতের সন্ধ্যায় রহস্যময় অন্ধকার গ্রাস করছে কলকাতা শহরকে। এবার ধীরে ধীরে জেগে উঠবে রাতের নিশাচরেরা। মন্ত্রণালয়ের একটি জরুরি আবদ্ধ কক্ষে রাজ্যের আইন শৃঙ্খলা দপ্তরের এক বিশেষ মন্ত্রীর সামনে বসেছিলেন নিশাচর এবং সোমেশ্বর। ঘরটা থমথমে, বোঝাই যায় উত্তেজনার পারদ আকাশ ছুঁয়েছে। পট হোল্ডারগুলো পর্যন্ত যেন মন্ত্রীমশাইয়ের ক্রোধের তাপমাত্রা অনুভব করে কাঠ হয়ে গেছে। মন্ত্রীমশাইয়ের উল্টো দিকের দুটো চেয়ারে একটায় যতটা সরল স্বাভাবিক মুখে বসে আছে নিশাচর, তার পাশের চেয়ারটিতে ততটাই চিন্তিত এবং নার্ভাস দেখাচ্ছে সোমেশ্বরকে। সব দায় যেন তাদেরই। এমন একটা মালিকানার ভঙ্গিতে মন্ত্রীমশাই প্রায় চিৎকার করে উঠলেন। তুমি এতগুলো কেস সলভ করে এত বড় গোয়েন্দা হয়ে নাম কামিয়ে কি বুঝতে পারছো না পরিস্থিতির গুরুত্বটা? নাকি নিশাচর তোমার ওই গোয়েন্দা নেটওয়ার্ক শুধু সাধারণ মানুষের ফোন ট্যাপ করতেই পারদর্শী? শহরের বুকে একটার পর একটা হৃদয়হীন বিভৎস খুন হচ্ছে, আর শুধু তাই নয়, তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে সরকারের খুব ঘনিষ্ঠ এবং উচ্চপদস্থ আধিকারিক। আর এটা সমস্তই হচ্ছে আমাদের নাকের ডগায়। তোমরা কিভাবে এই অসুস্থ পচন ধরা যন্ত্রণাদায়ক মৃত্যুর নাচ সহ্য করছো আমি বুঝতে পারছি না। বলে হাতে থাকা সাদা ফাইলটা টেবিলে এমন জোরে ছুঁড়ে মারেন যে কাগজগুলো উড়ে ছড়িয়ে পড়ে চারিদিকে। সাদা শিটের ওপর আটকে থাকা রঙিন গাঢ় লাল রঙের মার্ক করা ভিকটিমদের ফটোগ্রাফগুলো চারপাশে ছড়িয়ে পড়ে যেন মুখ ভেঙাতে থাকে। তবুও নিশাচর একটু উত্তেজিত না হয়ে বলেন, এইচএসি বোস রোডের প্রমোটার দালাল তাহলে সরকারের আধিকারিক ছিল, তাই তো? আপনি স্বীকার করছেন তো? দেখো, তুমিও জানো আমিও জানি যে সরকার চালাতে গেলে এমন অনেক লোককে আমাদের হাতে রাখতে হয়, কিন্তু তোমার কাজ তো সেটা দেখা নয়। এটা আমাদের ব্যবস্থার ব্যর্থতা। আমাদের নিরাপত্তার মুখোশের ওপর এক দলা থুতু ছিটিয়ে দিচ্ছে একটা লোক। প্রতিটা মৃত্যু এই সরকারের ভিত্তিমূলের ওপর একটার পর একটা ডায়নামাইট চার্জের মতো। এই ভোটের আগে গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া সবাই হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে। তোমাদের জ্বালায় কি আর সরকারটা রাখতে পারবো না এবারে? হ্যাঁ,
মুখ্যমন্ত্রীকে কি জবাবটা দেব আমি? স্যার আমরা পুরো দমে কাজ করছি, প্রতিটি ঘটনাস্থল, প্রতিটি ফরেন্সিক রিপোর্ট। এই নিকুচি করেছে তোমাদের ফরেন্সিক রিপোর্ট। ওসব কাগজের খেলা আমি দেখতে চাই না, আমি চাই ফলাফল। একটা নাম, একটা ঠিকানা, একটা মোটিভ। তোমার লোকজন কি শুধু চায়ের দোকানে বসে আড্ডা দেয় নাকি? এত সূক্ষ্মভাবে পরিকল্পিত হত্যাকাণ্ড একা একটা লোক তো করতে পারে না। এটা একটা নেটওয়ার্ক যেটা তোমরা ধরতে পারছো না। আমার কিন্তু সেটা মনে হয় না স্যার। লোকটা একা এবং তার সাথে ডার্ক ওয়েবের খুব একটা গুরুত্বপূর্ণ সংযোগ আছে। হতে পারে এই অ্যাকাউন্ট সিজের ঘটনাগুলো কোনোভাবে যুক্ত। হতে পারে মানে? ভালো করে শোনো, আগামী নির্বাচন নিয়ে আমরা যতই পরিকল্পনা করি না কেন, এই রক্ত স্রোত না থামলে আমরা সবাই ইতিহাসের পাতায় উঠে যাব, বুঝেছ? তাই কার সাথে কার সংযোগ আছে সেটা আমার জানার কোনো দরকার নেই। আমার এই কেসের সমাধান দরকার। আমরা কতকগুলো সন্দেহভাজন চিহ্নিত করেছি, তবে হুট করে কিছু করতে গেলে কিছুই প্রমাণ করা যাবে না আদালতে, কারণ সে একজন ঠান্ডা মাথার খুনি। আর এতগুলো টাকা? সেই টাকার বিনিময়েতেই এই ইনফরমেশনগুলো এসেছে। বাহ, কি অবস্থা আমাদের সিস্টেমের! খুনিকে ধরতে হ্যাকার চোরদের সাহায্য নিতে হচ্ছে। এটা তো আমাদের পুরনো সিস্টেম স্যার, না হলে খোঁচর সম্প্রদায় যে না খেতে পেয়ে মরে যাবে। আর এখন এই খোঁচর ব্যাপারটাও অনলাইন হয়ে যাচ্ছে। যারা সন্দেহভাজন তাদের নাম কি? আমি আমার হায়ার অথরিটির সাথে মিটিংয়ে আজই তাদের নাম জানাতে চাই। সরি স্যার, ইনভেস্টিগেশন এখনো পর্যন্ত শেষ হয়নি, তাই এখনই নাম দিলে পুরো অপারেশনটা শেষ হয়ে যাবে। আপনি চিন্তা করবেন না, আই প্রমিস। যদি আমি আর 3 দিনের মধ্যেই কেসটা সমাধান করতে না পারি তাহলে রেজিগনেশন দেব। তোমার রেজিগনেশনে আমার কোনো আগ্রহ নেই। তুমি থাকবে সেটাই আমি চাই, তবে সমাধানটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, আশা করছি বুঝতে পারছো। 3 দিন কিন্তু, তার 1টা ঘন্টাও বেশি নয়। যাও, আসতে পারো। দুজনেই এবার ঝটপট ছড়িয়ে ছিটিয়ে থাকা ভয়াবহ ছবি কাগজগুলো কুড়িয়ে নিয়ে স্যালিউট করে নিঃশব্দে কক্ষ থেকে বেরিয়ে গেলেন। বাইরের দুনিয়াটা সম্পূর্ণ অন্যরকম লাগছিল তখন ওদের। কেমন যেন কালো কালো মুখ আর ছায়া ছায়া রহস্যময় অপরাধীর সমাবেশ চারদিকে। 1 ঘন্টার মধ্যেই নিশাচর পৌঁছালো লালবাজারে নিজের কেবিনে। একঘেয়ে দৃশ্য। পুরনো ফ্যানটা ঘটাং ঘটাং শব্দ করে ঘুরছে অযথা। সেটা বন্ধ করে সোমেশ্বরের দিকে একটা চেয়ার এগিয়ে দিয়ে অন্য চেয়ারটায় নিজে বসলেন নিশাচর। আচ্ছা স্যার, একটা প্রশ্ন করব। বলো। অপরাধীরা নয়, তাদের থেকে বড় বাপ অপরাধীর হাতে মরছে, কিন্তু সাধারণ মানুষরা নিরাপদ তো? নিরাপদ? এই শহরে আর কোনো কিছুই নিরাপদ নেই সোমেশ্বর। আর নিরাপদ নেই বলেই এমন অপরাধীর জন্ম হয়েছে। এতক্ষণ এতগুলো কথা আমাদের শুনতে হলো সেই জন্যই। হ্যাঁ, শালারা নিজেরা আন্ডারওয়ার্ল্ডের সাথে বেশ্যাবৃত্তি করবে আর ভুগতে হবে আমাদেরকে। বলে রাগে টেবিলে একটা ঘুষি মারলেন তিনি। চমকে উঠল সোমেশ্বর। হয়তো অন্য সময় হলে কিছু বলতো না, কিন্তু এখন জল মাথার ওপর উঠে গেছে। তাই বাধ্য হয়ে জিজ্ঞাসা করল, তাহলে পরিকল্পনা কি স্যার? আমরা তো মৃতদেহের একটা প্যাটার্ন বানিয়েই ফেলেছি। এরা সবাই কোনো না কোনো বড় কেলেঙ্কারির সঙ্গে জড়িত ছিল, আর এরা প্রত্যেকেই ছিল প্রচণ্ডভাবেই ক্ষমতাবান। শুধু অতীত নয় সোমেশ্বর, ভবিষ্যৎ। আমাদের এখন এদের মতোই আরো কিছু শয়তানকে প্রোটেকশন দিতে হবে, কিন্তু সেটা কাউকে না জানিয়ে। তার মানে ওই বাঘের সামনে ছাগল বাঁধার মতো কাজ? একদম বুঝে ফেলেছ দেখছি, সাব্বাস। এমনিতেই তো ছাগলের থেকেও খারাপ অবস্থা ওদের। তবে এরকম কত মাল এদিক ওদিক ছড়িয়ে আছে, বরং বলা ভালো সারা শহরটা এরাই তো ভরে আছে। এত পুলিশ কোথায় আমাদের কাছে? এবারে কপালে হাত দিয়ে চোখ বন্ধ করলেন নিশাচর, যেন ভাবনার গভীরে তলিয়ে গিয়েছেন। তারপরে বললেন, আচ্ছা, এখন এই সাইবার কেসটায় শহরের কে যেন ইনভলভ বলে সন্দেহ করা হচ্ছে? স্যার, রাকেশ দেশমুখ। কিন্তু কেন? মানে আমাদের কেসের সাথে ওর সম্পর্ক আছে, তাই তো? একটা কাজ করো, ডিপার্টমেন্টের সব থেকে খাসা কয়েকজন একেবারে সাদামাটা চেহারার লোককে লাগিয়ে দাও, আর ওদিকের ক্লুটার পেছনে লাগানো আছে আমার একটা খোঁচরকে। কবে নাগাদ আন্দাজ করছেন? এর মধ্যেই হবে।
আজকাল অথবা পরশু। শোনো, আমাদের শ্যাডো টিমের কাজ হবে শুধু গতিবিধির উপর লক্ষ্য রাখা। আমাদের জিজ্ঞাসা না করে যেন কোনো অ্যাকশন কেউ না নেয়। মনে রাখবে, খুনি কিন্তু খুব স্মার্ট। শিওর স্যার। সোমেশ্বর, আমরা ইতিমধ্যেই ভয়ঙ্কর ঝুঁকিতে আছি। প্রতি ঘন্টায় পরিস্থিতি বদলাচ্ছে। আমার নিজের চাকরি নিয়ে কোনো চাপ নেই, কারণ আমি সংসার ধর্ম করিনি। কিন্তু তোমার সামনে একটা ব্রাইট ফিউচার আছে। সামনে তোমার বিয়ে, আর তাছাড়া শহরকে প্রোটেক্ট করা আমাদেরই দায়িত্ব। স্যার, আমরা যেটা ভাবছি সেটা সার্থক হলে তো সব মিটেই যাবে, কিন্তু ব্যাপারটা একটা মাইনফিল্ডের ওপর দিয়ে হাঁটা। এক পা ভুল হলে সরকার পর্যন্ত পড়ে যেতে পারে, তাই তো? সবই বুঝেছি, কিন্তু তার সাথে এটাও বুঝছি যে কলকাতায় এখনো পর্যন্ত যা ক্রাইম হিস্ট্রি আছে তার মধ্যে সব থেকে ভয়ানক এটাই হতে চলেছে। এমনকি স্টোনম্যানের থেকেও এটা ভয়ঙ্কর। স্টোনম্যান যাদের টার্গেট করত, এরা হচ্ছে তার বাপ। স্যার, আপনি নিশ্চিত যে আমরা ঠিক সময়ের আগেই ধরে ফেলতে পারবো? সত্যি কথা বলতে না, আমি নিশ্চিত নই। অন্তত জীবনে এই প্রথমবার আমি ওর জাস্ট ফ্যান হয়ে যাচ্ছি। কিন্তু লোকটা যে পথ বেছে নিয়েছে না, সেটা ঠিক নয়। ওকে আটকানোটা খুবই দরকার। আরে, তুমি এখনো বসে আছো কেন? যাও। না, মানে আপনি ওই চাটার কথা বললেন। তুমি চা খাবে একেবারে ক্রিমিনালের সাথে, চলো। ইয়েস স্যার। লাফিয়ে উঠে সোমেশ্বর বেরিয়ে যায় ঘর থেকে। বন্ধ ঘরটার ভিতর আবারও চোখ বুজে গভীর চিন্তায় মগ্ন হয়ে যান নিশাচর। সেদিন বিকেলে এডিজি বসন্ত বর্মার মোবাইলটা রিং হয়। আননোন নাম্বার। একটু বিরক্ত হয়ে রিসিভ করতে হয় তাকে। এই নাম্বারটা পাবলিক ডোমেনে দেওয়া রয়েছে। এই পরিস্থিতির মধ্যে উটকো কল রিসিভ করতে ইচ্ছে করে না, তাও প্রোটোকল করতে হবে। হ্যালো। হ্যালো বলার সঙ্গে সঙ্গেই ফোনের সম্পূর্ণ অ্যাক্সেস চলে যায় উল্টো দিকের মানুষটির কাছে। ফোনটা লাউডে দিয়ে টেবিলে রেখেছিলেন উনি। হাতের কাছে অন্য কোনো ফোন বা কাউকে কন্ট্যাক্ট করার মতো কিছু ছিলও না। প্রথমটায় বুঝতে পারেননি, কিন্তু যখন বুঝতে পারলেন তখন উল্টো দিক থেকে একটা শীতল কণ্ঠ ভেসে এলো। আপনি পুলিশের বড় চেয়ারে বসে থাকতেই পারেন, কিন্তু এই একটা ব্যাপারে আপনার ডিপার্টমেন্ট আমার থেকে অনেক পিছিয়ে। তাই আপনার যাকে যাকে আমার লোকেশন ট্রেস করতে দেওয়া আছে, দয়া করে ল্যাপটপ থেকে তাদের একটা মেসেজ করে দিন। তাহলে আমরা শান্তিতে অন্তত 2 মিনিট কথা বলতে পারি। কি বলেন? মেসেজ তিনি করেন অবশ্যই, তবে ভিতরের উত্তেজনা বাইরের প্রকাশ না করে শীতল গলাতেই বললেন, আমার ফোন হ্যাক করেছো? কি চাই? হ্যাঁ মিস্টার দেশমুখ, আশা করছি আপনি প্লেনে উঠে গেছেন। এ কি, অবাক হচ্ছেন কেন? আপনি যে সরকারের সেবা করছেন, তাদের জন্য বিদেশের সোনা পাচারের পয়সা আনতে গিয়েই তো সব গন্ডগোল হয়ে গেল। ওর সিস্টেমে আমি একটা বাগ ঢুকিয়ে দিলাম, বা টাকাগুলো যেখানে যাওয়ার ছিল সেখানে না গিয়ে দেশের অজস্র সাধারণ মানুষের কাছে পৌঁছে গেল। কেন, ওগুলো সাধারণ মানুষের টাকা নয় নাকি? নাকি আমি কোনো ভুল কাজ করেছি? হ্যাঁ মিস্টার দেশমুখ? তার মানে? আরে হ্যাঁ, এমনি এমনি হয়নি। এরপর যে অ্যাকাউন্ট ফ্রিজ হবে সেটাও আমি জানতাম, আর এটাই আমার কাছে একমাত্র উপায় ছিল জনগণকে কানেক্ট করার। কারণ আমি 2-4টে পাগল কুত্তাকে সরাতে গিয়ে যদি মরেও যাই, তাতে লোক 2 দিন আহা উহু মরে গেল এরকমটা করবে। হ্যাঁ, কিন্তু দেশের জনগণকেও যদি এই সমগ্র বিষয়টার মধ্যে জড়িয়ে ফেলা যায়, তবে তারা প্রত্যেকে অনুভব করবে জিনিসটা। তারা বুঝবে যে এই সমস্ত অপরাধীদের জন্ম হয়েছে আমাদেরই মতো প্রত্যেকটা সাধারণ মানুষের একটা কেয়ারলেস অ্যাটিটিউডের জন্য। তুমি কি জানো তুমি একজন সাইকোপ্যাথ? তোমার সঠিক চিকিৎসার প্রয়োজন। আর আপনি জানেন আমি কে?
আপনি জানেন যে 327 কোটি টাকা এই দেশের মানুষের ঘাম রক্ত জ্বালিয়ে উপার্জন করা কষ্টের টাকা। আপনাদের কাছে তো লাইসেন্স আছে রেবেলদের সাইকোপ্যাথ বলে চালিয়ে দেওয়ার, কিন্তু না, এবার আমি আপনাদের থেকে বেশ অনেকটাই এগিয়ে। সো তুমি সারেন্ডার করো, আইন আইনের পথে চলবে। তা তো চলবে না, কারণ ডিপার্টমেন্টে নিশাচর বা আপনার মতো ভালো অফিসাররা থাকলেও আপনারা শুধু অপরাধীকে জেলে ঢোকাতে পারেন, বাকি প্রসেস আপনাদের হাতের বাইরে। জাস্ট 2 দিনে বেরিয়ে আসব। আর হ্যাঁ, নিশাচরকে বলবেন যে আমি ওর একজন ফ্যান, তাই নিজের নামটাও ওর নামেই রেখেছি। এই তো আমার বাড়িতে এসে সেদিন জেনে গেল। আর 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 একটা কথা শুনুন, যদি এয়ারপোর্টে না আটকান তাহলে ফ্লাইটটি যখন 37,000 ফুট উচ্চতায় পৌঁছাবে তখন ওর নামে একটা ইমার্জেন্সি মেডিকেল অ্যালার্ট যাবে পাইলটের কাছে। সিস্টেম তখন আমার হাতে। পাইলটকে বাধ্য হয়ে ঘুরিয়ে আবারও জরুরি অবতরণ করতে হবে এই কলকাতায়। সেখানে একটা অ্যাম্বুলেন্স ওকে নিতে আসবে। তারপর তারপর আর অবশ্য কিছু করার থাকবে না। তুমি আইনের উপর ভরসা রাখো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরও একটা কথা শুনুন। আপনার স্ত্রী সোনালী, যে এখন মুম্বাইতে একা আছেন, এবং আপনার আইএএস পড়ুয়া ছেলে অরুণাভ, যাকে আপনি সুইজারল্যান্ডে পড়াতে চান, তাদের জন্য পৃথক 2 দুর্ঘটনার ব্যবস্থা হয়ে আছে। মৃত্যু হবে না, শুধু চিরতরে বিকলাঙ্গ হয়ে যাবে। এই এই সুয়ার! ফোনটা কেটে যায়। সঙ্গে সঙ্গে অর্ণব বড়াই নামের সাইবার সেলের একজন অফিসার দৌড়ে ঘরে ঢোকেন। স্যার, কলটা ট্রেস করা যায়নি, অনেক অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করেছে। সরি স্যার, পুরোটাই ডার্ক ওয়েবের খেলা। দূরে অফিসার ভার্মার চোখের সামনে মুহূর্ত অন্ধকার নেমে এলো। সারা জীবনে অনেক লাইফ থ্রেট পেয়েছেন, কিন্তু রিটায়ারের মাত্র এই কমাস আছে, আর এই থ্রেটটা কেন জানি ওনাকে একটু বেশি ভাবাচ্ছে। আচ্ছা ঠিক আছে, নিশাচরকে ডেকে পাঠাও। কথাটা বলে মোবাইলটার দিকে এক ঠায় চেয়ে থাকেন উনি, যেন চোখের সামনে অন্য আরও কিছু ভেসে উঠেছে, অনেক পুরনো কথা। দিনটা 6 ডিসেম্বর 1992। ভারতের ইতিহাসে অন্যতম একটা কালো দিন। বাবরি মসজিদ ডিমোলেশনের পরপরই দেশ জুড়ে দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়। বাদ যায়নি কলকাতা শহর। আজকের এডিজি ভার্মা তখন সামান্য এক ইন্সপেক্টর, তবে রক্ত গরম ছিল, তাই দাঙ্গা থামাতে এই শহরের সবথেকে বড় দাঙ্গার মাস্টার মাইন্ডকে তুলে নিয়ে এসেছিলেন কালীঘাট থানার অন্ধকার ছোট্ট ইন্টারোগেশন রুমটায়। একটা টিউবলাইট চলছে, আর ঝাঁকে ঝাঁকে মাছি উঠছে চারিদিকে। তরুণ ইন্সপেক্টর বসন্ত ভার্মা দাঁড়িয়ে আছে ইস্পাত কঠিন মুখ নিয়ে। তার সামনে সাক্ষাৎ শয়তান। ইন্সপেক্টরের ইউনিফর্মের কলার খোলা, গায়ে ঘাম আর সিগারেটের গন্ধ। তার সামনের চেয়ারে বসা এক তরুণ, সে আজকের ব্যাংক জালিয়াত রাকেশ দেশমুখ। বয়স মাত্র 25, কিন্তু এর মধ্যেই শয়তানি আর ক্ষমতার দাপট তুঙ্গে একেবারে। একটা চর কষিয়ে দিয়ে দাঁতে দাঁত চেপে প্রশ্ন করল ভার্মা, এই রাকেশ, স্বীকার করবি কি করবি না? নিরামিষ রেস্টুরেন্টের সামনে মাংস তোর লোকেরাই ফেলেছিল, তাই তো? আর তারপর থেকেই রাইট, কারণ তোর ওই লাল অ্যাম্বাসেডর গাড়িটা আমি চিনি, ওটা তখন ওখানেই ছিল। চর খেয়ে রাকেশের চেহারার কোনো হেলদোল হলো না, উল্টে চোখ মুখে বিদ্রুপ ভরে নিয়ে এক পা চেয়ারের হাতলে তুলে শয়তান বলল, ইন্সপেক্টর সাহেব, দেখা আর প্রমাণ করা দুটো কিন্তু আলাদা জিনিস। আমার কিন্তু কোনো প্রমাণের দরকার নেই তোকে ঠোকার জন্য, বুঝলি? আহা ভার্মা সাব, এত রাগ করছেন কেন? চাকরি করে টাকা কামাচ্ছেন, মাসিক 5,000।
আমি আপনার সমস্যার সমাধান করতে পারি। বড় অভাবের জীবন তো আপনার। কি জেনোসাইড বাঁধানো তোর মতন নোংরা একটা নরকের কীট আমাকে ঘুষ দেবে? আহা, ঘুষ নয় স্যার, সৌজন্য বলুন। আপনি জানেন আমার যোগাযোগ কিন্তু অনেক উঁচুতে। আপনার নামে একটা বিশেষ রেকমেন্ডেশন যাবে। শুধু এই কেস ফাইলটা আর আমার পুরনো যত রিপোর্ট সেগুলো শুধু মুছে যাক, ব্যাস। আর আপনি পরের প্রমোশনে সিআইডির অ্যাসিস্ট্যান্ট কমিশনার, সেখান থেকে কমিশনারের রাস্তাটা কিন্তু খুবই সোজা। চিন্তা নেই, বাদ বাকি সব আমি দেখে নেব। শুধু এই কদিন কলকাতায় যা হবে তা চোখ নাক কান বুঝে শুধু হজম করে নিন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার পরিবারের কিচ্ছু হবে না। তবে আমার কিছু হয়ে গেলে তার গ্যারেন্টি কিন্তু আমি নিতে পারছি না। বসন্ত নিঃশব্দ হয়ে যায়। ক্লান্তি, দীর্ঘ দারিদ্র্য, মায়ের অসুস্থতা, একটি সরকারি কোয়ার্টারের জন্য বছরের পর বছরের অপেক্ষা, সবকিছু একসাথে ঘুরপাক খায় মাথায়। সেই নোংরা রুমের বাতাসে শুধু মাছিদের গুনগুনানির মধ্যে নিজের হৃদস্পন্দন শুনতে পান তিনি। তুই একজন খুনি, মাস কিলার। আর আপনি একজন ইন্সপেক্টর, সমাজ সেবক। করুন, সেবা করুন, আরও বড় লেভেলে করুন। আমি উঁচুতে উঠিয়ে দিচ্ছি তো আপনাকে, বুদ্ধি খাটান। আরে আমি মরব না স্যার, আপনি যাই করুন, কিন্তু আপনার এই একটা সিদ্ধান্ত আপনার সম্পূর্ণ জীবন কিন্তু বদলে দিতে পারে স্যার, চিরকালের জন্য। তরুণ বসন্ত চেয়ারে বসে পড়ে। দেয়ালে টাঙানো মহাত্মা গান্ধীর ছবির দিকে একবার চোখ যায় তার, যে ছবির কোণে একটা ইঁদুরের কামড়ের দাগ রয়েছে। থানায় কেউ ছিল না। সেই সুযোগে রাকেশের ফাইলটা নিয়ে এসে ধীরে ধীরে পাতাগুলো উপড়ে ফেলে এক এক করে। তারপর দেশলাই বার করে আগুন জ্বালিয়ে দেন তিনি। বুদ্ধিমানের কাজ করলেন স্যার। 3 মাসের মধ্যে আপনি আপনার প্রমোশনের খবরটা পেয়ে যাবেন। আর ধন্যবাদ, আমি চলি। রাকেশ বেরিয়ে যায়। বসন্ত অনেকক্ষণ সেখানেই বসে থাকে। তাকিয়ে দেখে লেলিহান শিখায় সব কিছু গিলে খাওয়া। এরপর বুদ্ধি করে বাইরে জিপের পেট্রোল বের করে থানার চারিদিকে ছড়িয়ে আগুন ধরিয়ে দেন তিনি। তারপর পালিয়ে যায় জায়গাটা ছেড়ে। পরদিন সবাই জানতে পারে রাইটে থানা পুড়ে গেছে, ফলে সমস্ত রেকর্ড নষ্ট হয়ে গেছে। তখনকার দিনে ডিজিটাল দুনিয়া আসেনি, তাই কোনো কিছু আর পুনরুদ্ধার করা যায়নি। আজকের এডিজি বসন্ত বর্মা আর আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত অফিসে বসে সেই পুরনো দিনের স্মৃতি হাতড়ে বেড়ান। কান্না জড়িত চোখে তিনি জানলা দিয়ে নিচের রাস্তার আলোগুলোর দিকে তাকান। মাকে বাঁচাতে গিয়ে, কেরিয়ার এগোতে গিয়ে ভবিষ্যতের পায়ে এইভাবে কুড়ুল মেরেছেন জানতেন না। তিনি এখন যেখানে আছেন সেটা সেই বিশেষ প্রমোশন দিয়েই শুরু হয়েছিল। কিন্তু আজ সেই রাকেশ দেশমুখ আবার তার জীবনে ফিরে এসেছে, এবার খুনির টার্গেট হিসেবে। তিনি এখন বুঝতে পারেন খুনি শুধু রাকেশকে চিনছে না, খুনি হয়তো তার পুরনো ফাইলও ঘেঁটেছে। যে পাপ তিনি মাটির নিচে পুঁতে রেখেছিলেন সেটাই এখন বিষাক্ত ফসল হয়ে তারই দরজায় কড়া নাড়ছে, তার পরিবারের জীবন বিপন্ন করছে। সেই রাতের আগুনের আলো আজও যেন তার চোখে ধাঁধা লাগায়, আর রাকেশের সেই শেষ কথাগুলো আজ ভয়ানক সত্যি হয়ে ফিরে এসেছে। আপনার এই একটা সিদ্ধান্ত আপনার সম্পূর্ণ জীবন বদলে দিতে পারে কিন্তু স্যার, চিরকালের জন্য। ফোনটা আবারও রিং হয়। উল্টো দিক থেকে ভেসে আসে উত্তেজিত স্ত্রীর কণ্ঠ। আমাদের ছেলের বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। কি গো, শুনছো?
হ্যাঁ কি গো? দরজার বাইরে কে যেন টোকা দিচ্ছে, খুব ভয় করছে। কি গো? নিশাচর এডিজির ঘরে এসে দেখেন অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন দুর্ধর্ষ পুলিশ অফিসার বসন্ত বর্মা। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে, কিন্তু ডাক্তার দেখে বলেন বডি প্যারালাইসিস হয়ে গেছে ইনস্ট্যান্ট স্ট্রোকের কারণে। এদিকে দেবদূত দৌড়তে দৌড়তে এসে জানায়, এডিজির ফরওয়ার্ড করা মেসেজ অনুযায়ী আজকে রাকেশ বর্মার ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে। এখন স্ট্যাটাস কি? বাড়ির দিকেই পাঠানো হয়েছে, তবে ওর পার্সোনাল গাড়িতে। আপনি বলেছিলেন তাই পুলিশ পাঠানো হয়নি, তবে খুব রেগে আছে স্যার। সে থাকতে দাও। বলে হাত ঘড়িতে সময় দেখেন নিশাচর, সন্ধ্যা 6টা। ততক্ষণ আরও কয়েকজন ছুটে এসে বসন্ত বর্মাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। ইমিডিয়েট চলো, আজ রাতে আমাদের ঘাঁটি হবে রাকেশের বাড়ির ফুটপাতে। ড্রেস চেঞ্জ করতে হবে, টাইম লাগবে, চলো। ওরা দুজনেই বেরিয়ে যায়। এদিকে নতুন ঘটনার সূত্রপাত হয় আবার। ঘড়িতে তখন রাত 11:30। শহরের সবচেয়ে নিরাপদ প্রাইভেট হাসপাতালের 703 নম্বর কেবিনে কড়া পুলিশি পাহারায় এডিজি বসন্ত বর্মা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ডাক্তারদের তত্ত্বাবধানে আছেন। শিরায় ওনার তখন সেডেটিভের ড্রিপ চলছে। করিডোর তখন একেবারে নিস্তব্ধ, শুধু নার্সিং স্টেশন থেকে ভেসে আসছে মনিটরগুলোর মৃদু আওয়াজ। হঠাৎই দরজাটা ধীরে ধীরে খুলে গেল। একজন লম্বা রোগা চেহারার পুরুষ, ফুল স্লিভ গাউন পরা, মুখে সার্জিক্যাল মাস্ক, চোখে মোটা ফ্রেমের চশমা, হাতে ক্লিপবোর্ড নিয়ে নিঃশব্দে প্রবেশ করে সে কেবিনে। ডাক্তারের যেহেতু রুটিন চেক আপ চলছিল, তাই দায়িত্বরত পুলিশকর্মী তাকে আর বাধা দেয় না। বর্মার ভেন্টিলেটারে রিডিং চেক করতে থাকে নিঃশব্দে সে। হঠাৎ বর্মা চোখ মেলে তাকান। ঝাপসা দৃষ্টিতে তিনি শুধু ডাক্তারের অবয়ব দেখতে পান। ডাক্তার, আর একটা পেন কিলার। আমার বড্ড বুকে ব্যথা, আমার পরিবার। শেষ হয়ে গেছে তো, আর এবার তোমারও বুকের ব্যথা কমে যাবে, ডোন্ট ওয়ারি। এরপর ক্লিপবোর্ড রেখে গাউনের পকেট থেকে একটি প্রিফিল্ড সিরিঞ্জ বের করে সে। ভেন্টিলেটরের টিউবের পাশে লাগানো স্যালাইনের ড্রিপের রাবার পাইপে সে সূঁচ ফুটায়। বর্মা একটু অস্বস্তি বোধ করেন, ভয় করে ওর, তবুও প্রকাশ করার ক্ষমতা নেই। খুব ধীরে ধীরে বলেন, আপনি আপনি কোন ডাক্তার? ডাক্তার সেন কোথায়? ডাক্তার এবার সরাসরি বর্মার দিকে তাকায়। সেই দৃষ্টিতে ফুটে বেরোচ্ছে জঙ্গলি প্রাণীর হিংস্রতা, লুকিয়ে আছে শুধু নিষ্ঠুর নিষ্পত্তি। সে ধীরে, খুব ধীরে সিরিঞ্জের প্লাঞ্জার চাপ দিতে শুরু করে। ড্রিপের মধ্যে স্বচ্ছ তরল মিশে যায় ধীরে ধীরে। বর্মা বুঝতে পারেন তার পাপের অন্তিম সময় উপস্থিত। চিৎকার করতে চান, কিন্তু সেডেটিভের প্রভাবে গলা আটকে যায়। তিনি হাত তুলতে চেষ্টা করেন, কিন্তু হাত ক্রমশ ভারী হয়ে আসছে তার। তিনি শুধুই তাকিয়ে থাকেন। আতঙ্কে চোখ দুটো ঠিকরে বড় বড় হয়ে বেরিয়ে আসতে চায়। বুঝতে পারেন অদৃশ্য মৃত্যু ধীরে ধীরে শিরায় বেয়ে নেমে আসছে তার মধ্যে। ঠিক যেমন এই শহরটার বুকে তিনি লিখে দিয়েছিলেন মৃত্যুর পরোয়ানা। আজ ওর কারণে জেনোসাইটে মারা যাওয়া সেই সমস্ত লাশের কোনো এক প্রতিনিধি যেন উঠে এসেছে প্রতিশোধ নিতে। হে হে হে, মরার আগে একবার নামটা জেনে যাও। গ গ নিশা। হঠাৎই বর্মার বুকে একটা জ্বলন্ত ব্যথা শুরু হয়। নিঃশ্বাসটা আটকে আসে তার। হৃদস্পন্দন মনিটরের রিডিং দ্রুত গতিতে বেড়ে যায়। তারপর হঠাৎই সবকিছু ঠান্ডা হয়ে যায়। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসে তার। শেষ সচেতন মুহূর্তে তিনি শুধুই সেই বরফ ঠান্ডা চোখ দুটো দেখতে পান, এবং মাস্কের নিচে একটা রেখাওয়ালা ঠোঁট, যেখানে ধীরে ধীরে ফুটে উঠছে এক নৃশংস হাসি।
ঝট করে মনিটরের হৃৎস্পন্দনের গ্রাফ সমতল রেখায় পরিণত হয়। একটা লম্বা একটানা বিপ শব্দ করিডোর পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু বাইরের পুলিশেরা যেহেতু ডাক্তার নয়, তাই তারা সন্দেহ করে না কিছু। ডাক্তার নিঃশব্দে সিরিঞ্জটি পকেটে ভরে ফেলে, ভেন্টিলেটরটা বন্ধ করে দেয়, তারপর ক্লিপবোর্ড নিয়ে খুব স্বাভাবিকভাবে রুম থেকে বেরিয়ে আসে দরজা বন্ধ করে। করিডোরের একজন নার্স তাড়াহুড়ো করে আসে এরই মধ্যে অ্যালার্মের শব্দে। ডাক্তার তাকে পাশ কাটিয়ে যায়, ক্লিপবোর্ডে কিছু নোট লিখতে লিখতে। নার্সটি রুমে ঢোকার পরই চিৎকার করে ওঠে। সেই সময় শহরের অন্য প্রান্তে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের কমপ্লেক্সের বিপরীত দিকের ফুটপাতে একটি ভাঙা কার্টেনের উপর বসে আছেন একজন ভিখারি, আর তারই কয়েক গজ দূরে একটি চায়ের দোকানের শেডে দাঁড়িয়ে আরেকজন রিক্সা চালক। তাদের দুজনেরই কোমরের পিছনের চাদরে ঢাকা দুটো আগ্নেয়াস্ত্র। একজন নিশাচর এবং আরেকজন হচ্ছে তার সঙ্গী সোমেশ্বর। হঠাৎই ভিখারি বেশি নিশাচরের ছেঁড়া গেঞ্জির নিচে লুকোনো ব্লুটুথ এয়ারপিসে ভেসে এলো একটি শব্দ। নিশাচর সঙ্গে সঙ্গে ধর্মর করে সোজা হয়ে বসে। সে চায়ের দোকানের দিকে তাকায়। সোমেশ্বরের কানেও পৌঁছেছে একই সাথে সেই শব্দ, এবং সেও চমকে উঠেছে। ওরা বারবার তাকায় সামনের ফ্ল্যাটের দিকে, কিন্তু সেদিকে সবকিছু স্বাভাবিক। কে কে? বসন্ত বর্মা, হাসপাতালে, হার্ট ফেলিওর। নিশাচর, একটা কথা জানো, তুমি না কিছুই করতে পারো নি। জিতে গেছে খগনিশা। পরবর্তী টার্গেটকেও একইভাবে শেষ করা হবে। তোমরা শুধু দেখতে থেকো, হ্যাঁ, কিছু করতে পারবে না। সোমেশ্বরের গায়ে কাঁটা দিয়ে ওঠে, তার হাতের মুঠো শক্ত হয়ে ওঠে। চিৎকার করে সে, এই তুই কি চাস? কিন্তু এই চিৎকারের বদলে উল্টো দিকের কণ্ঠে বদল ঘটে না কিছুই। বদলে শুধু গলির মুখে দুটো রাস্তার কুকুর ঘেউ ঘেউ করে ওঠে। আমার চাওয়া পাওয়া কিছুই নেই, আমি মৃত্যুর দূত, আমি খগনিশা। লাইনটা কেটে যায়। নিশাচর নিথর হয়ে বসে থাকেন। জীবনে প্রথমবার ওর হাত কাঁপছে। ততক্ষণে সামনে এগিয়ে এসেছে সোমেশ্বর। তার চোখেও সেই একই আতঙ্ক। ওদের কাছে অস্ত্র আছে, রেডিও আছে, ব্যাকআপ আছে, কিন্তু শত্রুকে চেনার ক্ষমতা নেই। শত্রু ওদের প্রতিটি পদক্ষেপ জেনে ফেলছে, আর তারই সঙ্গে পুতুল নাচ নাচাচ্ছে তাদের। চলুন স্যার, আমরা যাই। হাসপাতালে এখন আমাদের যাওয়া দরকার। না। তার মানে? কোথাও যাব না আমরা এখান থেকে। চলো এই ঝুপড়িটার পেছনে লুকিয়ে পড়ি, চলো। কিন্তু স্যার, যে মারা গেছেন, খুনিও তাই চায় যে বসন্ত বাবুকে মেরে আমাদের এখান থেকে সরিয়ে দিতে। আমরা এখান থেকে সরে যাব, কিন্তু পেছনে লুকিয়ে থাকবো। সে আজ রাতেই আসবে। তুমি অ্যালার্ট করে রাখো আমাদের ব্যাকআপ টিমকে, যাও। ধীরে ধীরে দুজনে আরো গাঢ় অন্ধকারের দিকে মিলিয়ে যায়। তখন ঘড়িতে রাত 1টা। নিশাচরের হাত খামচে ধরল সোমেশ্বর, আর ঠিক তখনই উল্টো দিকের অ্যাপার্টমেন্টের একটা ঘরের আলো মুহূর্তের জন্য জ্বলে আবার বন্ধ হয়ে গেল। মাংসপেশিগুলো শক্ত হয়ে উঠল নিশাচরের। চাদরের ভেতর থেকেও ওয়াকিটকিটা সামনে নিয়ে বললেন, ব্যাকআপ টিম, টেক ইউর পজিশনস। সঙ্গে সঙ্গে অন্ধকারে যমদূতের মতো অজস্র ছায়ামূর্তি এসে নিঃশব্দে ঘিরে ফেলল অ্যাপার্টমেন্টটা। ওরা দুজনে বাড়ির দুদিকে নিজেদের অবস্থান নিয়ে রাখল। কিছুক্ষণ পরে দেখা গেল একেবারে সরীসৃপের মতো একটা কালো ছায়ামূর্তি নেমে আসছে দেওয়ালের পাইপ বেয়ে। ছায়ামূর্তিটা ধীরে ধীরে পাইপ বেয়ে নেমে দেওয়াল টপকে রাস্তায় লাফিয়ে পড়ল, আর তখনই কোমরের বন্দুকটা হাতে বের করে নিয়ে ঝাঁপিয়ে পড়ল তার উপর নিশাচর। চারপাশ থেকে অজস্র হ্যালোজেন জ্বলে উঠল। অজস্র সশস্ত্র পুলিশ বাহিনী এসে বন্দুক উঁচিয়ে ধরল। পুলিশদের মাঝখান থেকে সোমেশ্বর নিজের হাতের রিভলভারটা শক্ত করে ধরে পিছন থেকে এসে লোকটার মাথায় ঠেকালো। কঠিন কণ্ঠে নিশাচর বললেন, ধরা পড়ে গেছো তুমি খগনিশা, এবারে একটু চাঁদ বদনটা দেখাও। তার বদলে একেবারে উন্মাদ পাগলের মতো অট্ট হাসিতে ফেটে পড়ল লোকটা।
এখনো পর্যন্ত লোকটার মাথা থেকে পা পর্যন্ত কালো কাপড় আর হুডিতে ঢাকা। আমি আবারও বলছি, সারেন্ডার করো। একটু এদিক ওদিক করলেই কিন্তু তোমার খুলি উড়ে যাবে গুলিতে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তন অহং দৃশ হতা কুরুরানেন সংসারেষু নরাধা মন ক্ষিপামি আজস্রাম আশুভন অসুরীষবৈব যনীষু অসুরিংশয়নিম। যারা নিষ্ঠুর, অধর্মাচারী এবং মানুষের মধ্যে অধম, তাদের আমি বারবার নিক্ষেপ করি অশুভ এবং অসুর স্বভাবের জনিতে। আমি সেই দাপরের কৃষ্ণ, কলির খগনিশা। চুপ কর, তুই পাগল একটা। ঠিক সেই মুহূর্তেই গলির মুখে যে সমস্ত পুলিশেরা দাঁড়িয়েছিল তাদের মধ্যে একটা হুলস্থুল পড়ে গেল যেন। কয়েকজন সশস্ত্র পুলিশ কর্মী ছুটতে ছুটতে গিয়ে ধরে ফেলল আরেকটা লোককে। তারপর তাকে টানতে টানতে নিয়ে এলো একেবারে। হুবহু চেহারার আরেকটা লোক। পুলিশ কর্মীদের মধ্যে একজন হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, এই লোকটা ওদিক থেকে পালানোর চেষ্টা করছিল। সঙ্গে সঙ্গে বিস্ময়ের ভাব ফুটে উঠল নিশাচরের মুখে। আগের লোকটা এবারে ব্যঙ্গ করে বলল, তাহলে বুঝতে পারছো তো ধরা পড়েছি আমরা নাকি ধরা দিয়েছি? কথাটা বলার সঙ্গে সঙ্গেই নিশাচর দ্বিতীয় লোকটার মুখের উপর থেকে কভার মাস্কটা সরিয়ে ফেলল। আর সঙ্গে সঙ্গে চমকে উঠে দেখল সেই লোকটা আর কেউ নয়, চিত্ত বৈরাগী। এবার সম্পূর্ণ পাগলের মতো চিত্ত হাত পা ছড়ে লাফিয়ে উঠে নাচতে লাগলো। किरिस का गाना सुनेगा? कोई मिल गया, बाबू साहब का लड़का डार्क वेब का शिकार हो गया। और हम लोग छूटा छूटा। স্যার, স্যার, ওটা যদি ওই শয়তানটা হয় তাহলে তাহলে এটা কি? সঙ্গে সঙ্গে দুজন পুলিশ এসে আগের লোকটার দুটো হাত পিচ মোড়া করে ধরে ফেলল। আর সঙ্গে সঙ্গে ভিতর থেকে যে মুখটা বেরিয়ে এলো তাতে নিশাচর যেন আকাশ থেকে পড়ল। শালা দেবদূত তুই? শালা খোঁচড়ের বাচ্চা! সঙ্গে সঙ্গে হ্যালোজেনের তীব্র আলোর মধ্যে দেখা গেল দুজনের চোখ মুখের অনুভূতি সম্পূর্ণভাবে বদলে গেছে। একজন স্বাভাবিক মানুষ থেকে যেন দুজনে এক মুহূর্তের নিমেষে হয়ে উঠেছে দুটো ভয়ানক দানব। আর তারা দুজন সেই দানবিক শক্তি প্রয়োগ করে ক্যারাটে স্টাইলে একটা ব্যাক কিক মেরে পিছনের দুজন অফিসারকে মাটিতে ফেলে তাদের হাতের রিভলভার কেড়ে নিয়ে সোজা গুলি চালিয়ে দিল সামনের দিকে। আর সঙ্গে সঙ্গে নিশাচরকে আটকাতে গিয়ে গুলি বিঁধে গেল সোমেশ্বরের পেটে। রক্তাক্ত সোমেশ্বর লুটিয়ে পড়ল মাটিতে। বাকি পুলিশ অফিসাররা গুলি চালাতেই যাচ্ছিল, কিন্তু নিশাচর মানা করলেন। জ্যান্ত ধরতে হবে ওদের। আর সেই জন্যই হাতাহাতি শুরু হয়ে গেল। নিশাচর পরীক্ষা করে দেখলেন গুলিটা এমন জায়গায় ঢুকেছে যেখানে প্রাণের সংশয় সেরকমভাবে নেই, শুধু রক্তক্ষরণ একটু বেশি হচ্ছে। কিন্তু এখন সময় নেই, যে করেই হোক দুজনকে জীবন্ত ধরতে হবে। সবাই প্রচণ্ড রেগে রয়েছে, কিন্তু কি অদ্ভুত, এতগুলো বাঘা বাঘা ট্রেনিং প্রাপ্ত পুলিশ অফিসারেরা কিছুতেই যেন কাবু করতে পারছে না এই দুজন রোগা পাতলা চেহারার ছেলেকে। অবশেষে দৌড়ে গাড়ি থেকে একটা মোটা দড়ি এনে ঝটফট বিশেষ একটা ফাঁদ বানালেন নিশাচর। তারপর লড়তে থাকা দুজনের দিকে ছুঁড়ে দিলেন সেটি। সঙ্গে সঙ্গে উল্টো দিকে থাকা আরেকজন পুলিশ অফিসার দড়ির আরেক দিক ধরে দিলেন, আর তার মধ্যেই টান, ব্যাস বাধা পড়ল দুজন। ওরা দুজন তখনও সমানে হিংস্র পশুর মতো দাঁত বের করে গর্জন করে চলেছে। ব্যাপারটা এমনই ভয়ানক যে বাকিরা কেউ এগোতে পর্যন্ত চাইছে না ওদের কাছে। অবশেষে কয়েকজন খুব কায়দা করে দুজনকে হাত পা বেঁধে তুলল গাড়িতে। নিশাচর বললেন, আগে সোমেশ্বরকে হাসপাতালে নিয়ে যাও, তারপর অন্য কথা। এরপর গাড়িগুলো হুস হুস করে বেরিয়ে গেল। শুধু একটা টিম উপরের অ্যাপার্টমেন্টের বিশেষ ঘরটায় গেল জালিয়াত মাফিয়া রাকেশ দেশমুখের মৃতদেহের নমুনা সংগ্রহ করতে। পুলিশ সাইকিয়াট্রিক ওয়ার্ডের বন্ধ পর্যবেক্ষণ কক্ষের বাইরে
একটা অন্য ঘরে কাছের ছোট্ট জানালাটার দিকে চোখ চেয়ে এক রাশ উদ্বেগ নিয়ে অপেক্ষা করছিলেন নিশাচর। গুলিটা খুব বেশি ক্ষতি করতে পারেনি সোমেশ্বরের। সেও উদ্বিগ্ন মুখে বসে আছে পাশের একটা হুইল চেয়ারে। ওদের উদ্বেগের কারণ সেই কঠিন যুদ্ধ করে যে দুজন মাস্টার মাইন্ড অপরাধীকে ধরা হয়েছিল, তারা এখন ডাক্তার উপাধ্যায়ের সাথে খোশ মেজাজে গল্প করছে। তাদের মধ্যে চিত্ত বৈরাগী নামের ছেলেটা বই পড়ছে, আর দেবদূত টেলিভিশনে কার্টুন দেখছে। মাঝে মাঝে বাচ্চাদের মতো হেসে উঠছে তারা। তাদের চোখে কোনো উগ্রতা, বিদ্বেষ বা খুনের চিহ্ন পর্যন্ত নেই। শান্ত, নিষ্প্রভ এবং নিষ্ক্রিয়। গত 4 দিনে তারা সম্পূর্ণ স্বাভাবিক আচরণ করছে, খাওয়া দাওয়া করছে, কথা বলছে, এমনকি হাসাহাসিও করছে। আর পুলিশি জেরায় অস্বীকার করেছে খুনের কথা। বারবার জেরায় এটাই বোঝা গিয়েছে যে তারা এমন নয় যে বদমাইশি করে সত্যিটা অস্বীকার করছে, বরং তারা ভিতর থেকে বিশ্বাস করে যে তারা কোনো খুন করেনি। পুলিশ ডিপার্টমেন্টের কয়েকজন বলেছিল অবশ্য ধরে ঠিকঠাক ধোলাই দিলেই সব সত্যি স্বীকার করবে, কিন্তু নিশাচরের মনে হয় ব্যাপারটা একটু অন্যরকম। আর ঠিক সেই জন্যই উনি শহরের সব থেকে বড় সরকারি সাইকিয়াট্রিস্ট ডক্টর উপাধ্যায়ের শরণাপন্ন হয়েছিলেন। আজ 3 দিন উপাধ্যায়ের সময় লেগেছে দুজনের সাথে বন্ধুত্ব করতে। উপাধ্যায় বলেছিলেন আজ কিছু আশার আলো দেখা যেতে পারে। সেই মতো প্রায় 2 ঘন্টা ওদের সাথে কাটানোর পর গম্ভীর মুখে বেরিয়ে এলেন ডক্টর। সঙ্গে সঙ্গে নিশাচর জিজ্ঞেস করলেন, কি হলো ডাক্তারবাবু? কতটা বুঝবেন আপনারা আমি জানি না, তবে আপনাদের জন্য আমি সহজ করে বলছি। আমরা যে ব্যাপারটার মুখোমুখি হয়েছি তা শুধু একটা মারাত্মক ক্রিমিনাল কেস নয়, বরং মনস্তাত্ত্বিক অভিযানের এক অন্ধকার গহ্বর। ওরা কি সত্যি নাটক করছে? আনফরচুনেটলি না, নাটক নয়। ওরা বিশ্বাস করে না যে ওরা এই কাজ করেছে। এবারে প্রায় হুইল চেয়ার থেকে লাফিয়ে ওঠে সোমেশ্বর। আর মুহূর্তে গুলি লাগা জায়গায় ব্যথা পেয়ে শব্দ করে বসে পড়েন তিনি। শান্তিতে বসো। না মানে স্যার, শান্তি পাবো কি করে? আমাকে গুলি মেরে এতগুলো খুন করে এতগুলো বেস্ট পুলিশ অফিসার কিরমভাবে হেনস্থা করে এডিজি স্যার কিভাবে শান্ত মাথায় খুন করে, মানে এখন বলছে বিশ্বাস করি না। এটাকেই বলে ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডারের একটা জটিল ও চরম প্রকাশ। সহজ ভাষায় বলতে গেলে স্প্লিট পার্সোনালিটি। ওদের ভেতরে একাধিক আত্মা বা পার্সন বসবাস করছে, যারা পরস্পরকে চেনে না। একজন একেবারে সাধারণ হলে আরেকজন সুপারম্যান অথবা ইংরেজি সিনেমার জোকার। সোমেশ্বর হয়তো পুরো ব্যাপারটা বিশ্বাস করতে পারে না। অবিশ্বাসে মাথা ঝাঁকায় সে। ডক্টর উপাধ্যায় তার নোটপ্যাড খোলেন। আমার সেশনে চিত্ত নিজেকে একজন সাধারণ লাইব্রেরিয়ান কাম না হতে পারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলে পরিচয় দিয়েছে, যা তার ব্যাকগ্রাউন্ডের সাথে মেলে। ঘটনার সূত্রপাত ওর ছোটবেলা থেকে। ও একজন সাদামাটা এবং ভীষণ সৎ পরিবারে জন্মগ্রহণ করা ছেলে, যে ছেলেবেলা থেকে কখনো হিংসা করতে জানত না। বন্ধু হিসেবে পেয়েছিল দেবদূতকে, কিন্তু ওরা এতটাই সাদামাটা ছিল যে ছোটবেলা থেকে র্যাগিং এর শিকার হয় স্কুলে। বারবার বলেছে সেই সব দিনের ভয়ানক মানসিক নির্যাতনের কথা। তারপর একদিকে অভাব, অন্যদিকে সমাজের অসঙ্গতি, দুটোই ভয়ানকভাবে চাপ সৃষ্টি করে ওদের মস্তিষ্কে। তারপর ওইভাবে ওর বোনের মৃত্যুটা ওরা দুজনেই মেনে নিতে পারেনি। ওরা ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। দুজনেই ছিল কম্পিউটারে তুখোর। পুরো ব্যাপারটা হলিউড কায়দায় গড়ে তুলতে থাকে ওদের মস্তিষ্ক। একজন সাধারণ মানুষের ভিতরে জেগে ওঠে একজন প্রতিশোধ পরায়ণ সত্তা, একজন সামাজিক দুর্নীতির শিকার, অন্যজন তার শাস্তির বিধাতা। এরা পরস্পর কেউ কাউকে চেনে না, কিন্তু ওই লালনের গানের মতো, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না। আর দেবদূত? দেখলেনই তো, যখন সত্যিটা ওদের আমি পরিষ্কার করে বোঝালাম তখন কেঁদে ফেলল। বসন্ত ভার্মা কোনো সৎ লোক ছিল না। 90 দশকের জেনোসাইডের মাস্টার মাইন্ডকে নিজের ঘরের লোক করে তুলেছিল নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য। সেজন্য পরিবার সমেত যেতে হয়েছে তাকেও, আর ওই রাকেশ নাকি নামের লোকটাকেও। কথাগুলো শুনে সোমেশ্বরের শিরদাঁড়ায় ঠান্ডা স্রোত বয়ে যায়। তাহলে ব্যাঙ্গালোরে ভার্মার ফ্যামিলির উপর অ্যাটাকটা? ওটার বেসিক ধারণাটা আমি দিতে পারি, বাকিটা আপনাদের তদন্তের উপর নির্ভর করছে। বেসিক ধারণাটা কি? দেবদূতের একটা পৈতৃক জমি ছিল,
সেটা বিক্রি করে ডার্ক ওয়েবের মাধ্যমে কোনো কিলার হায়ার করেছিল। সে কিলার বাকি কাজ করে দিয়েছে। তবে আপনাদের আরো কতগুলো কথা জানাতে চাই কারণ আপনাদের তদন্তের স্বার্থে এগুলো কাজে লাগবে। হ্যাঁ, বলুন। এখানে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই পার্সোনাগুলো একে অপরের সাথে যোগাযোগ করে, সহযোগিতা করে, কিন্তু মূল ব্যক্তিত্বের অজান্তেই। ওদের মূল ব্যক্তিত্বগুলো ঘুমিয়ে থাকতো বা বিচ্ছিন্ন থাকতো সময় সময়। এর কোনো সঠিক চিকিৎসা নেই। একমাত্র এর চিকিৎসা সম্ভব যদি ওদের পার্সোনালিটির কারণগুলো মুছে ফেলা যায়। কিন্তু কারণ এখানে যেহেতু সমাজ, আর সেই সমাজ আমরা শুধরাতে পারবো না, তাই ওদের সুস্থ হওয়ার কোনো আশা নেই। হ্যাঁ, ওদের আইসোলেট করে সমাজ থেকে দূরে রাখতে হবে। একটা অলিক সুন্দর জগতের মধ্যে যতদিন ওদের বিচরণ করানো যাবে, ততদিন ওদের ভিতর ওই শয়তান আত্মারা জেগে উঠবে না। আপনি ভাববেন না যে এই ব্যাপার শুধু ওদের মধ্যেই আছে। এই দ্বৈত সত্তা আমাদের সবার মধ্যে আছে। ওদের মধ্যে শুধু জেগে উঠেছে কোনো নির্দিষ্ট কারণে। আর এটাই ডিআইডির সবচেয়ে ভয়ঙ্কর দিক। বিলি মিলিগানের নাম শুনে থাকবেন হয়তো। তার মধ্যে 24টি আলাদা ব্যক্তিত্ব ছিল, যাদের মধ্যে কয়েকটি অপরাধমূলক কাজও করেছিল। কিন্তু এর কোনোটাই আসল বিলির মনেও থাকতো না। অথবা জার্মানির ক্লিনা মামলা, যেখানে একজন নারী 3টি ভিন্ন ব্যক্তিত্বে জীবন কাটিয়েছে। এক পার্সোনা অপর পার্সোনার করা খুনের দায় পরিষ্কার অস্বীকার করেছে। তাহলে আদালতে প্রমাণ করা? সেটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাকিটা আপনারা দেখুন। শেষ কথাটা বলে উঠে গেলেন ডাক্তারবাবু। চোখ বন্ধ করে চেয়ারে গা এলিয়ে দিলেন নিশাচর। কারণ উনি বেশ ভালোই জানেন এই সত্তাগুলোর সাথে ওদেরকে আর কখনোই আলাদা করা যাবে না। কারণ আমাদের দেশের জেলখানা সেও এক প্রহসন। সারা জীবন হয়তো ওদের মানসিক কারাগারের মধ্যেই বন্দি থাকতে হবে। ফাঁসিও হবে না, আবার ছাড়াও পাবে না। কিছুক্ষণ পর ধীরে ধীরে জানলার ধারে উঠে যান নিশাচর। আজ অনেক দিন পর আকাশের মেঘ কেটে সূর্যের আলো দেখা দিয়েছে, অথবা আজ অনেক দিন পর আকাশটা দেখার ফুরসাত হয়েছে। আকাশের দিকে তাকিয়ে একবার পিছনের দিকে তাকালেন উনি। কাঁচের জানলা থেকে যে দুটো মূর্তিকে দেখা যাচ্ছে, তাদের হাসি খুশি রূপ দেখে বোঝাই যায় না তারা এমন নৃশংস অপরাধী। নিশাচরের নিজের সত্তার প্রতি এখন কেমন একটা সংশয় উপস্থিত হয়। সত্যিই সে নিজে কখনো এমন হয়ে উঠবে না তো? এরকমই কোনো এক ধুরন্ধর খুনি।